সেই কবে শঙ্খ ঘোষ লিখেছিলেন, দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা। এখন দলের মধ্যেই একাধিক দল, আর তাদের মধ্যে খুনোখুনি, মারামারি, রক্তারক্তি। মালদা থেকে ভাঙড়, বারবার শাসকের অভ্যন্তরীণ কোন দলে মরছেন শাসক দলেরই নেতাকর্মীরা, সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভাঙড়, মালদা, সাঁইথিয়া, 3 জেলায় তৃণমূলের 3 নেতাকর্মীকে গুলি করে পিটিয়ে খুন। কোথাও গ্রেফতার শাসক দলেরই নেতাকর্মী, কোথাও দলের দিকেই আঙুল তুলছে নিহতের পরিবার। মারছে শাসক, মরছে শাসক। শেষ কবে হবে এই রক্তাক্ত বকরার লড়াই? এই প্রশ্ন থাকবেই। দ্বিতীয়, খুনের পর আইএসএফকে দায়ী করেছিলেন বিধায়ক শওকত মোল্লা, অথচ ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই 2 নেতা। খুনের পর ঘটনাস্থলেই শওকতের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন গ্রেফতার হওয়া তৃণমূল নেতা। বাংলার রাজনীতিকে কি ক্রমশ গিলে খাচ্ছে দুর্বৃত্তায়ন? তৃতীয় প্রশ্ন আজ, জোড়া রহস্য মৃত্যুর প্রতিবাদে ডাকা বন্ধে অশান্ত খেজুরি। হিন্দুরা এখানে 85%, হুঙ্কার শুভেন্দু অধিকারী। ডেড বডির ওপর হেঁটে মুখ্যমন্ত্রী হতে চাইছে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে দুর্বৃত্তায়ন, অন্যদিকে মেরুকরণ। আর কোথায় নামবে বঙ্গ রাজনীতি? চতুর্থ প্রশ্ন, নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। পুলিশ লাইনে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের জন্য ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারীরা, কিন্তু বারবার চাওয়া সত্ত্বেও আদালতে যে তালিকা দেয়নি সরকার, সেটা কি আদৌ এখন প্রকাশিত হবে? পঞ্চম প্রশ্ন, একদিকে দিনের পর দিন রাস্তায় বসে চাকরিহারা হাজার হাজার যোগ্য শিক্ষক, অন্যদিকে ভাঙড়ে বকরার লড়াইয়ে মৃত তৃণমূল নেতার পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা সরকারের। দলমত নির্বিশেষে কেন সবাইকে চাকরি নয় এ রাজ্যে? তবে শুরুতেই দেখাবো মালদা থেকে ভাঙড়। শাসক দলের কোন্দলে বারবার রক্ত ঝরছে শাসকেরই। কলকাতা ঘেঁষা ভাঙড় থেকে লালমাটির জেলা বীরভূম হয়ে উত্তরবঙ্গের মালদা, দিকে দিকে খুন তৃণমূলের নেতাকর্মী। আর ধৃত কিংবা অভিযুক্তরাও সেই তৃণমূলই। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। দুষ্কৃতিকারীরা কিছু কাজকর্ম করছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই রাজ্যে পুলিশ নির্ভীকভাবে এবং বর্ণ, রং, রাজনীতি না দেখে কাজ করছে, দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করছে, যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না। বিজেপির এত চিন্তা করার দরকার নেই। এখানে কোনোদিনই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হবে না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার প্রশাসন আছে, এবং সেখানে দুষ্টের দমন হবেই। 3 দিনে 3 জেলায় তৃণমূলের 3 নেতাকর্মী খুন। ভাঙড় ও ইংরেজবাজারে খুনে পুলিশের জালে তৃণমূলেরই নেতাকর্মীরা। আর সাঁইথিয়াতেও অভিযোগের আঙুল সেই রাজনীতির দিকে। আমি বারংবার বারণ করেছি তুমি সরে এসো। সবকিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে বারণ করেছিলাম আমি, তাও যেত। তৃণমূলের মধ্যেকার ভাগাভাগি নিয়ে খুন, এ খুন তো বাংলা জুড়ে হচ্ছে। তৃণমূল এখন তৃণমূলের মাংস ভক্ষণ করতে উদ্যত হয়েছে। শাসক দলের কেউ মারা যান এবং শাসক দলের তকমা লাগানো কেউ ধরা পড়ে, তাহলে তো এটা ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ, পুলিশ রাজধর্ম পালন করছে। রাজনীতিতে একচ্ছত্র আধিপত্যের ভয়ঙ্কর রক্তমাখা চেহারা যুগে যুগে বারবার সামনে এসেছে। তৃণমূল কি এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছে? মুন্না আগ্রওয়াল, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, মৃত্যু জারি হোক, যে দলের নেতাকর্মীরই হোক না কেন, সমান দুর্ভাগ্যজনক। কিন্তু এখন ছবিটা আরও উদ্বেগের। মরছে শাসক, মারছে শাসক, গ্রেফতার হচ্ছেন শাসক দলের নেতাকর্মী। কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ নয়। দেবাংশুকে আমি মনে করিয়ে দেবো যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি হিংসার বলি হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তরা শাসক দলেরই লোকজন। হয় জমি দখলের লড়াই, নয় বকরার লড়াই, অস্ত্র শাসকের হাতে, অস্ত্রধারী শাসকের, অস্ত্রের বলি শাসক, আবার পুলিশও শাসকের। দেবাংশু, থামবে কবে? দেখুন, প্রথমে এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই, এবং যারাই এই ঘটনাগুলোতে প্রাণ হারিয়েছেন, সে যে দলেরই সমর্থক হোক, তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যদিও সমবেদনা শব্দটা আমি আবার বলি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কিন্তু
তারা মানসিকভাবে শক্তি অর্জন করুক, এটা চাই। কিন্তু সুমনদা, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা আপনি বললেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মালদা, মুর্শিদাবাদে আমাদের একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সরাসরি কংগ্রেস এবং সিপিএম এর কর্মীদের দ্বারা খুন হয়েছে। না না, তাই আমি তাকে অস্বীকার করছি না। আমি বলছি সবথেকে বেশি সংখ্যক মারা গেছিল তৃণমূলের নেতাকর্মীরা। একদম একদম। ফলে আমি এটাই আপনাকে বলছি সুমনদা, আপনি আমাকে একটা এক্সাম্পল দিন যেখানে ত্রিপুরাতে পঞ্চায়েত বা পৌরসভা ইলেকশনে বিজেপির কেউ মারা গেছে, একটা এক্সাম্পল দিন। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে বাংলার ক্ষমতা আসীন হলেন, তার আগে তিনি একটা স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। অর্থাৎ 34 বছরের যে জমা ক্ষোভ একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, পাড়ায় পাড়ায় মস্তানি, গুন্ডামি, যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তিনি যদি বার্তা না দেন, কারণ তার কাছে তিনি তো জানতেন ক্ষমতা পরিবর্তন অবশ্যম্ভাবী, তাহলে ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। সিপিএমের নেতারা পাড়ায় পাড়ায় তাদের গৃহবন্দী হয়ে যেতে হতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা দিয়ে শুরু করেছিলেন। তিনি ওটা না বললেও পারতেন, আজকে কিন্তু সেই প্রশ্ন করা হতো না, কিন্তু তিনি বলেছিলেন, তিনি বুঝেছিলেন, তিনি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সেই পথ অবলম্বন করেছি। কিন্তু তারপরেও দেবাংশু, কিন্তু আমি যেটা বুঝলাম না সেটা হচ্ছে এই ক্ষোভটা, প্রথম কথা আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত যে 2011 পরবর্তী সময় সেই স্লোগান এবং অশান্তি না হওয়া, বরঞ্চ তার থেকে 16 বা 21-এর ভোটের পরে অনেক বেশি অশান্তি হয়েছে, আমি এগ্রি করছি তোমার সঙ্গে। কিন্তু তারপর সেই ক্ষোভটা তোমাদের দলের মধ্যে দুটো গোষ্ঠীর সংঘর্ষ এবং পরপর দলীয় নেতাকর্মী আহত হওয়া, রক্তাক্ত হওয়া, এমনকি খুন হওয়াতে কি করে এসে পৌঁছলো? আমি বলছি সুমন, ক্ষোভ তো ছিল বামেদের বিরুদ্ধে, তোমারই কথা অনুযায়ী। আমি বলছি সুমনদা আপনাকে, এই যে ধরুন ভাঙড়ের ঘটনাটা, তাতে মানে যারা ঘটনাচক্রে অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে কিছু তৃণমূল কর্মীও আছেন। তাদের মধ্যে এমনও একজন আছেন যিনি 2024 সালের পর আইএসএফ থেকে তৃণমূলে যোগ দেন। এবার আমার বক্তব্য এই শওকত মোল্লাই তাকে বরণ করে দলে নিয়েছেন। হ্যাঁ, এবার আমি এটাই বলছি যে আলোচনাটা এতদিন আমরা কসবার সময়ও করেছিলাম, আর্গুমেন্ট এখানে সেম, যে কাউকে দলে যোগদান করানোর ক্ষেত্রে তাদের মনের ভেতরে কি আছে, তারা মস্তিষ্কের ভেতরে কি পোষণ করে রেখেছেন, কি প্ল্যানিং নিয়ে আসছেন, সেটা সবসময় বোঝা সম্ভবপর হয় না। তার জন্য অবশ্যই আমাদেরও হয়তো ভেবে দেখা উচিত যে আমরা মানে যেখান থেকে জয়েনিং এর ব্যাপার হচ্ছে একবারে 200 জন জয়েন করতে চাইলেই তাদেরকে নিয়ে নেওয়াটা উচিত কিনা, সাথে সাথে এটা অবশ্যই ভেবে দেখা দরকার পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে। কিন্তু তার সঙ্গে যদি একসঙ্গে 200 জন যোগ দেন, তার মধ্যে 5 জন যে কোন মেন্টালিটি নিয়ে যোগ দিচ্ছেন সেটা সত্যি সত্যি আগে আমাদের পক্ষে জানা সম্ভব না। আর আমরা পলিটিক্যাল পার্টি, কেউ যদি অন্য বিরোধী রাজনৈতিক দল থেকে এসে বলেন, এই যে অধীর চৌধুরী পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের জেলা পরিষদ এই সব পঞ্চায়েত সমিতির মেম্বারদেরও জয়েন করিয়েছেন, তারা বিভিন্ন অভিযোগ করেন। বিজেপি আমাদের হাজার হাজার নেতাকে জয়েন করিয়েছেন, তো জয়েন করানোর আগে জেনেও তো জয়েন করিয়েছেন যে শুভেন্দু একটা চোর, তারপরে তো জয়েন করিয়েছেন। তো আমাদের কথা হচ্ছে এরকমভাবে সবার ক্ষেত্রে তো বোঝা সম্ভব না, কিন্তু তাদের ধরুন কোনো ব্যক্তিগত ঈর্ষা আছে, তিনি আইএসএফ করেন, তৃণমূলের কোনো একটা নেতার বিরুদ্ধে তার ব্যক্তিগত ঈর্ষা, তিনি আইএসএফ থেকে মারছেন, আর আইএসএফ থেকে মারতে মারতে এখন ক্লান্ত হয়ে যাচ্ছেন, কোথাও গিয়ে কোনো নেতার হাত ধরে জয়েন করে যাচ্ছেন, জয়েন করে গিয়ে হয়তো তৃণমূলের দলে ঢুকে মারছেন। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই মেন্টালিটি আপনি বুঝতে কখনোই পারবেন না। কিন্তু তারপরেও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, আপনারা এখানে এই চ্যানেলে প্রায় আলোচনায় আমাদের বিরোধীরা প্রায় বলে এই মিথ্যা কেস, এই বিরোধীদের ধরা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। এই কথাটা আমরা শুরুতে বলেছিলাম আইএসএফ মেরেছে, রাজনৈতিকভাবে বলেছিলাম, তো পুলিশে তো চাইলে 4টে আইএসএফ কর্মীকে অ্যারেস্ট করতে পারতো। আপনাদের কথা এই প্যানেলে যে বিরোধীরা এসে যে বলেন সবসময়, সেই পথে কি প্রশাসন হেঁটেছে? যারা সত্যি সত্যি মেরেছেন তারা অ্যারেস্ট হয়েছেন, এবং তাদের মধ্যে আপনারাই দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারা কর্মী, তাদের ব্যাকগ্রাউন্ড যদিও আগে অন্য রাজনৈতিক দলে ছিল। ফলে একদিকে যেমন আমাদের রাজনৈতিক যে জায়গা দিয়ে আমরা 2011 থেকে চলছি, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যে রাজধর্ম পালন করছেন, দলমত নির্বিশেষে গ্রেফতার হচ্ছেন, সে আরাবুল ইসলাম থেকে শুরু করে যদি এই পর্যন্ত দেখেন চতুর্দিকে আপনি দেখতে পাবেন, সেটাই আমি বলছি ভারতবর্ষের মধ্যে নজির না বিজেপি না সিপিএম কেউ এটা রাখতে পারেনি। বেশ, দেবাংশু বলছে যে ভারতবর্ষের মতো নজির এই প্রশাসনিক নিরপেক্ষতা, তার কারণ পুলিশ শাসক দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। আমি বলছি যে নিঃসন্দেহে, কিন্তু অল্টারনেটিভটা দেবাংশুই বলে দিয়েছে কি ছিল, যে যারা খুনের সঙ্গে যুক্ত নয় সেই রকম বিরোধী, আইএসএফ হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদের গ্রেফতার করা। আমি বলছি আমরা যখন সাংবাদিকতা শুরু করলাম বা তারও আগে পুলিশের অনেক সিনিয়র অফিসার, নজরুলদা বলতে পারবেন, তারা বলতেন যে পুলিশের নিজস্ব একটা ভ্যালুজ আছে। সেটা কি, যে যেই বলুক না কেন খুনের মামলায় যে খুনের সঙ্গে যুক্ত নয় এই রকম মানুষকে খুনের মামলায় যুক্ত করব না, তার কারণ দীর্ঘ সাজা এবং এমনকি ফাঁসির সাজাও হতে পারে। আমি বলছি তাহলে এটা আমরা ধরে নেব যে পুলিশ চাইলে এমন ফলস কেস খুনের মামলায় দিতে পারে যে খুনের সঙ্গে যুক্ত নয়, তার ফাঁসি অথবা যাবজ্জীবন হতে পারে। আমি এই অপশানটাকে
ধরবই না, কিন্তু পাশাপাশি আমি যদি কেন্দ্রীয় সরকার ইউএপিএ দিতে পারে আরো ভয়ঙ্কর। আমি বলছি আরো ভয়ঙ্কর। ইউএপিএ কেন? তুমি আর আমি এসো, হ্যাঁ এসো, এক সময় আমরা একসঙ্গে গলা মেলাই যে আরবান নকশাল বলে যাদের ধরা হচ্ছে তাদের আদৌ আরবান নকশাল বলে তাদের জীবনটা অন্ধকারে করে দেওয়ার অধিকার রাষ্ট্রের আছে কিনা। আমি এইখান থেকে আবার বলবো যে ও একটা ঘটনায় সঠিকভাবে ধরেছে যে যেখানে আইএসএফ থেকে নেওয়া হয়েছে, কিন্তু আরেকজন যিনি নাকি এলাকার আরও বড় নেতা এবং মানে গোয়েন্দা গল্প হার খেয়ে যাবে, ভাবুন যে যিনি খুনের চক্রী বলে এই রাজ্যের পুলিশ, আমাদের রাজ্য সরকারের পুলিশ তদন্তের পর, অন্তত প্রাথমিক তদন্তের পর মনে করছে তাকে দেখা যাচ্ছে শওকত মোল্লার পাশে একই ফ্রেমে খুনের পর স্পটে গিয়ে খুনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি বলছি ওটিটি স্ক্রিপ্ট হেরে যাবে, কিন্তু আবার দুর্ভাগ্য যে পুরোটাই হচ্ছে প্রায় বিরোধীহীন একটা জায়গায় শাসক বনাম শাসক। আমার পরের প্রতিবেদন আমি বিস্তারিত দেখাবো কেন আমি দুটো আলাদা ভাগ করলাম, যে দুজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে তাতে প্রশাসনিক নিরপেক্ষতাকে হাততালি দিতে আমার অন্তত কোনো আপত্তি নেই, কিন্তু পাশাপাশি দুজনেই শাসক দলের নেতা এবং কর্মী। পরের প্রতিবেদন। খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর গ্রেপ্তারও হয়েছেন তৃণমূলেরই নেতাকর্মীরা। শাসক দলের কোন্দল যে কোথায় পৌঁছেছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল ভাঙড়ে। চালতাবেরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় রবিবার গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে, আর সোমবার গ্রেপ্তার করা হলো দলেরই আরেক নেতা আজারউদ্দিন মোল্লা সহ 3 জনকে। পুলিশ সূত্রে দাবি আজারউদ্দিনই তৃণমূল নেতা খুনে অন্যতম মাস্টারমাইন্ড, অথচ খুন হওয়ার পরপরই হত্যার দায় আইএসএফের ঘাড়ে ঠেলে দিয়েছিলেন তৃণমূলের দাপুটে বিধায়ক শওকত মোল্লা। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। শনিবারও তৃণমূল বিধায়ক তাঁর অবস্থানেই অনড় ছিলেন। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। কিন্তু রবিবার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। এতেই চাপে পড়ে দলের সঙ্গে ধৃতের দূরত্ব বোঝানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়, লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। কিন্তু পরক্ষণে ভাইরাল হয় এই ভিডিও, যার রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় শওকত মোল্লার কাছে। বৃহস্পতিবার খুনের খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি, তখন তার নিরাপত্তারক্ষীর ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন মোফাজ্জল মোল্লা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অস্বস্তি আরও বাড়ে ধৃত মোফাজ্জলের স্ত্রীর বক্তব্যে। হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। শওকত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে, শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ, এটা মিথ্যা। এরপর সোমবার তৃণমূল নেতা খুনের মাস্টারমাইন্ড হিসেবে যে আজারউদ্দিন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে, তিনি ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতে আইএসএফ এর টিকিটে জিতেছিলেন, কিন্তু লোকসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ধৃত ব্যক্তি তৃণমূলে যোগ দিয়েছিলেন শওকত মোল্লার হাত ধরেই। আর এই ছবিও ভাইরাল হতেই অস্বস্তি আরও বেড়েছে শওকত মোল্লার। আমাদের দলে যোগদান করার পর আমাদের দলের 2-1 কর্মীকে ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা আমাদের সম্পূর্ণ হিসাবের বাইরে ছিল। ওরা জাতটা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। তদন্তে যা যা বেরোচ্ছে, শওকত মোল্লা যতই লাফালাফি করুক আইএসএফ করে, কিন্তু আদতে ধরা পড়ছে এবং লিঙ্ক পাওয়া যাচ্ছে তৃণমূলেরই লোক। যা ঘটিয়েছে তৃণমূল, পরিকল্পনা করেছে তৃণমূল, মার্ডারও করেছে তৃণমূল। ধৃতদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি করার চেষ্টা করতে গিয়ে কি দলেরই অস্বস্তি আরও বাড়াচ্ছেন শওকত মোল্লা? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বেশি অতীতে যেতে হবে না, একেবারে সাম্প্রতিক অতীতে মালদার বাবলা সরকার থেকে ভাঙলে এই রেজ্জাক খান। ক্ষমতাসীন গোষ্ঠীর শিকার ক্ষমতাসীন গোষ্ঠী। কোথাও রেলওয়ের ওই সাইডিংয়ের দখল কার হাতে থাকবে, এখন যেমন এখানে বাজার কমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কোথাও এলাকার রাজনৈতিক দখল কে হাতে নেবে সেই নিয়ে খুনোখুনি। প্রত্যেকটা ক্ষেত্রে এলাকা দখল, আর এলাকা দখলের মূল উদ্দেশ্য বকরা। সেই বকরা নিয়ে খুনোখুনি। সামনে প্রতিদ্বন্দ্বী কেউ এলে লাশ নামিয়ে দাও। পুলিশ যাদের বিরুদ্ধে খুনের প্রমাণ পেয়েছে তাদের গ্রেফতার করেছে শাসক দল না দেখে। আমি বলছি যে সেটাই তো হওয়া উচিত। তা সত্ত্বেও দেবাংশুর কথা আমার পুলিশ প্রশাসনের এই ক্ষেত্রে প্রশংসা করতে অসুবিধে নেই, কিন্তু বহু ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার পরবর্তী বক্তা নজরুল ইসলাম মানবেন কিনা জানি না, যে দুদিকেই শাসক দল। পুলিশ বুঝতেই পারছে না, প্রশাসন বুঝতে পারছে না শ্যাম রাখি না কুল রাখি, তো প্রায় মাৎসন্যয় অবস্থা। মানবেন?
দেখুন, পুলিশ আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করবে। সেটা যদি কোনো পুলিশ করে, তো পক্ষে বা বিপক্ষে কে শাসক দল কে বিরোধী দল এটা দেখার কোনো দরকার পড়ে না। আমার প্রথম পোস্টিং ছিল বোলপুরে, আপনারা জানেন যে তখন আমি যাদের অ্যারেস্ট করেছিলাম তারা শুধু শাসক দলের লোক না, একজন শাসক দলের এমএলএ ছিলেন, স্ট্যান্ডিং এমএলএ, এবং একজন স্ট্যান্ডিং এমপির ছেলেও ছিলেন। কেউ বলেনি যে ভুল অ্যারেস্ট করেছিলাম। আমার কথা সেখানে নয়। আমি বলছি যে এই যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে আইএসএফে ছিল তিনি। একটু জেনে নিই, আপনি যে শাসক দলের কথা বলছেন তখন হচ্ছে বামফ্রন্ট শাসন ক্ষমতায়। কতদিন আপনি ওই পোস্টে ছিলেন, তারপর কি বদলি হয়েছিলেন? কৌতূহল। আমার ওখানে পোস্টিংয়ের 1 মাসের মধ্যে বদলি হয়েছিল, আর এই অ্যারেস্টের 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এবার এবং সেটা বদলি হয়েছিল ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে, একটা সাব ডিভিশন থেকে অন্য সাব ডিভিশনও নয়। তো অতএব সব শাসক দলের কম বেশি আছে, কিন্তু পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক এটা কোনো শাসক দল চায় না। আমাদের কথা শুনে কাজ করুক, আমাদের লোকেরা অন্যায় করলে ছেড়ে দিতে হবে, বিরোধী পক্ষের লোকেরা অন্যায় না করলেও তাদেরকে ঢোকাতে হবে। এটা হচ্ছে সব শাসক দলের চাওয়া। আমি বলছি যে এখানে দেখানো হচ্ছে যে মানে ভাঙড়ের অফিসারদের আগামী কিছুদিন একটু সাবধানে থাকতে হবে। ভাঙড়ের অফিসাররা যাকে অ্যারেস্ট করেছেন তিনি আগে আইএসএফে ছিলেন, এখন তৃণমূলে এসেছেন। অতএব এই খুন করার জন্য তিনি তৃণমূলে এসেছিলেন, এটা দেখানো হচ্ছে। তাহলে এই যে শওকত মোল্লা, তিনি কোন দলে ছিলেন বলুন তো? এই শওকত মোল্লা সম্পর্কে আমি অন্য লোকের কথা বলছি না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় পুলিশ মন্ত্রী প্রকাশ্য প্রশাসনিক সভা থেকে কি বলে না যে ওখানে বাস স্ট্যান্ড কী করে হবে, তুই তো ওখানে বোমা বাঁধিস, মারপিট করিস, বোমা বাঁধিস, হ্যাঁ, জাহাঙ্গীরকে ঢুকতেই দিস না। তাহলে তাকে যদি প্রার্থী করা হয়, তাকে যদি এমএলএ করা হয়, আর তারাই যদি মন্ত্রী হন, তো তাহলে আপনি যা ঘটছে তাছাড়া কি আশা করেন? এবার বলে যে কেন এটা ঘটছে। শাসক দলে থাকলে অনেক সুবিধা, অপরাধ করলেও পুলিশের লোকেরা বাধ্য না হলে ধরতে চায় না। ভাঙড়ে ধরেছে, কেন ধরেছে সেটা নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু বিরোধী পক্ষে থাকলে অপরাধ না করলেও ধরা হতে পারে। সেই জন্যে যারা অপরাধী, তোলাবাজি করতে চায়, কাটমানি খেতে চায়, কমিশন খেতে চায়, অন্যান্য অপরাধ করতে চায়, তারা সবসময় চেষ্টা করে শাসকের ছাতার তলে, শাসক দলে থাকতে। এখন রাজ্যে যেটা হয়েছে, সব অপরাধীরা শাসক দলের আশ্রয় আছে। আমি বলছি না যে শাসক দলের সব নেতাই অপরাধী, সেটা আমি বলছি না, কিন্তু সব অপরাধীরা শাসক দলের আশ্রয়ে চলে আসছেন। কিন্তু এখানে তোলাবাজির বা কাটমানি নেওয়ার বা কমিশন নেওয়ার যে সুযোগ, সেটা তো সীমাহীন নয়, সেটা সীমাবদ্ধ। অতএব কে কোথায় তোলাবাজি করবে, কতটা বেশি, সেটা করতে হলে প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সরাতে হচ্ছে। তার জন্যে আপনারা দেখেছিলেন যখন মালদায় ওই সরকারকে হত্যা করা হলো, বাবলা সরকার, তার স্ত্রী চৈতালি খুব সম্ভবত নাম, তিনি কি বলেছিলেন? তিওয়ারিকে তো অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তিওয়ারির উপরেও নেতাদের প্রতি তিনি ইঙ্গিত করেছিলেন, অ্যারেস্ট করা কিন্তু হয়নি। দেখুন ভাঙড়ে তো বলছেন, ভাঙড়ের আগে মালদাতে ইতিমধ্যে আরেকটা এরকম ঘটনা ঘটেছে। আবু কালাম, খুব শব্দ আবুল কালাম, এবং যে খুন করেছে সে মাইনুল, দুজনেই শাসক দল করেন। এই ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হলেন, সেখানে যে মফিজুলকে অ্যারেস্ট করা হয়েছে বা আজহারউদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে শাসক দলের। এই যে সাঁইথিয়াতে এখনও অ্যারেস্ট হয়নি, কিন্তু যে পীযূষ ঘোষ অ্যারেস্ট হয়েছে, দেখে নিন। কারণ অ্যারেস্ট সঠিক হলে শাসক দলের বাইরে যাওয়ার সম্ভাবনা কম। তার কারণ আপনি বলছেন যে এই গুন্ডা বদমাইশ খুনিরা শাসক দলের আশ্রয় থাকে, শাসক দলে চাক আর না চাক,
গুন্ডা বদমাশরা শাসক দলে থাকতে চায় পুলিশের থেকে প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের জন্য। হ্যাঁ, এবার নজরুলদার কাছে আমার জাস্ট একটা জিজ্ঞাসা আছে যে নজরুলদা এটা কি শুধু রাজ্যের শাসক না কেন্দ্রের শাসকও? কারণ আপনি যদি একটু বলেন যে শুভেন্দু অধিকারীকে আপনি অপরাধী হিসাবে ভাবেন কিনা, এবং শুভেন্দু অধিকারী বর্তমানে কাদের আশ্রয় আছে, কিংবা ধরুন বিশ্বজিৎ কুণ্ডু আমাদের দলে ছিল, টেটের অন্যতম অভিযুক্ত, সেই মুহূর্তে কোন দলে আছে, তাকে আপনি অপরাধী হিসাবে মনে করেন কিনা, এইটা আপনি একটু বললে ভালো হতো। নাকি আপনি শুধুমাত্রই ছোটোখাটো ছিচকে গুন্ডাদের নিয়েই বলতে রাজি আছেন, কারণ তারা তো আপনার কাছে তাদের ফোন টোন আসবে না, তারা হুমকি ধমকি দেবে না, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নিলে আপনার একটু মুশকিল হতে পারে, 1 নম্বর। 2 নম্বর কথা, সুমনদা আপনি একটা কথা বলতে গিয়ে বলেছেন, যখন নজরুলদা পুলিশের প্রশাসনের সিস্টেম নিজে ট্রান্সফার হয়েছিলেন এসব বললেন, আপনি বললেন যে ভাঙড়ের অফিসারদের কি তাহলে একটু সাবধানে থাকা উচিত, আপনি মজার ছলেই বলেছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, দুটো জিনিস একসাথে হতে পারে না। যে ভাঙড়ের অফিসারদের সাবধানে থাকা উচিত তার অর্থ যে তার মানে শাসক দলের অনিচ্ছা সত্ত্বেও পুলিশ শাসক দলকে অ্যারেস্ট করেছে, তার সোজা অর্থ দাঁড়ায় তার মানে এই একই পুলিশ, সেই পুলিশ যখন আবার ধরুন আপনারা অভিযোগ করছেন বা বিরোধীরা অভিযোগ করছে ভুল গ্রেফতার করছে, তার মানে সেই সময় শাসক দলের ইচ্ছায় করছে, আর আজকে সে শাসক দলের অনিচ্ছা সত্ত্বেও কাজ করছে, অর্থাৎ মানে পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করছে এটার মান্যতা পাওয়া যাচ্ছে না। 2 নম্বর, এক সেকেন্ড, তো এটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে তুমি যদি ধরে নাও যে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে তোমারই থিওরি অনুযায়ী, তাহলে তো তুমি শাসক দল হিসেবে এইমাত্র তুমি বা কুণালদা দেখলাম যে দাবিটা করলেন যে এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, যারা রং দেখে না, যারা একেবারে পলিটিক্যাল নির্দেশ যাদের থাকে যে তোমরা কাজ করো, তাহলে তো হয় না। তাহলে আমি বলছি যে হয় ক্রেডিট নাও, নয় ক্রেডিটটা পুরো পুলিশকে ছাড়ো, দুটো একসঙ্গে কি করে হবে? বলছি যে আমরা না, তুমি বলো কোনটা ঠিক। আমি বলছি এক হচ্ছে পুলিশ নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক সবুজ গ্রিন সিগন্যালের অপেক্ষা না করে যা মনে হচ্ছে তাই করছে, অর্থাৎ তদন্তে যা উঠে আসছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল যারা এন্টিটি আছেন, পলিটিক্যাল বডি আছেন, তারা বলছেন যে পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছে, যেটা হওয়া উচিত। ঠিকটা হচ্ছে দুটোর বাইরে গিয়ে তৃতীয়টা কোনটা? সেই তৃতীয়টা হচ্ছে ভাঙড়ে এতদিন যত অ্যারেস্ট হয়েছে সবকটা সঠিক অ্যারেস্ট হয়েছে, ইনক্লুডিং দিস। সঠিক বেঠিক নয়, সরকারের নির্দেশে আমি ওটা বলছি না, পুলিশ নিরপেক্ষ। আমি বলছি সুমনদা ভাঙড়ে আমি বলছি এর আগে যখনই ভাঙড়ে কখনো আইএসএফ অ্যারেস্ট হয়েছে তখন আমি ওই সরল তুমি তোমার সময় বলো, ভাঙড়ে এর আগে যখনই ধরুন আইএসএফ এর কর্মীরা অ্যারেস্ট হয়েছে তখন বামপন্থী বন্ধুরা এসে এখানে বলে গেছেন পুলিশ মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসাচ্ছে। তা আজকেরটা যদি জেনুইন অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার বক্তব্য বাকিগুলো নিয়ে বলতে অসুবিধা নেই। ঢালাও সার্টিফিকেট দেওয়ার অসুবিধা কোথায় জানেন? সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেছি, যেখানে সাধারণ মানুষ সেন্ট্রাল ফোর্স চাইছেন, অসহায় হয়ে রাতের অন্ধকারে মালদা চলে আসছেন শুধু প্রাণ বাঁচাতে, যার ফলে সব জায়গায় এই গ্রিন সিগন্যাল পাচ্ছে কিনা সেটা বিতর্কযোগ্য বিষয়, কিন্তু যেখানে যেখানে পাচ্ছে এবং দলমত নির্বিশেষে পুলিশ তার কাজটা করতে পারছে, গ্রেফতার করছে, উদার্ত কণ্ঠে সাধুবাদ দেব, কোনো আমার এ নিয়ে দ্বিধা সংশয় নেই। নজরুলদা, আমি প্রথম প্রশ্ন করব যে দেবাংশু যেটা বলতে চাইলেন যে আমি বিজেপি বা অন্য কারো বিরুদ্ধে বললে মার খাওয়ার সম্ভাবনা আছে। না না, মার খাওয়ার বলিনি, ফোনটুকুনি বলেছি। মার আপনি বলেছিলেন যুক্তি তর্কে, আপনি খেয়েছেন তৃণমূলেরই হাতে। শুনুন, কিন্তু তারা আমাকে ফোন করে হুঁশিয়ারি দেবে না মারবে সেটা পরের কথা, কিন্তু আপনাদের দলের লোকেরা আমাকে কিন্তু আমি যখন অফিসে বসেছিলাম 3 তলায়, সেখান থেকে 1 তলায় কলার ধরে টেনে নামিয়ে মারধর করেছে। না আপনি কিন্তু এইটা বললেন না নজরুলদা, শুভেন্দু বাবু অপরাধী কিনা, কোন দলের ছত্রছায়া আছে? আরে আমাকে তো বলতে দিতে হবে। আপনি যখন বলেছেন আমি না না বলুন, হ্যাঁ বলুন। ঠিক করে দেবে, আপনি কি বলবেন? এটাই তো দিস ইজ ঠিক যেমন কনস্টেবল ঠিক করে আপনাকে 7 দিনে ট্রান্সফার করেছে। সেই ঘটনার পর আপনাদের জেলা নেতা, ডোমকলের নেতা সকলে আমার গিয়ে অনুরোধ করেছিলেন যে আপনি দয়া করে মিডিয়াতে কিছু বলবেন না, বা আমরা যা যা করবেন বলেছিলেন। আমার এখন বলতে লজ্জা করে, তা আপনাদের সুব্রত বক্সির সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছিলেন, একবার আপনি চেক করে নিন। আচ্ছা, যাই হোক, আমি একটু তারপরে বলতে দিই, শুভেন এখন এই মফিজুল খুন করলে যদি আইএসএফ এর দোষ হয়, তাহলে শুভেন্দু অধিকারী যেসব কথাগুলো বলছে তার জন্য তৃণমূলের দোষ কেন হবে না? এক কথা। আর ও ভারতের অন্য রাজ্যের উদাহরণ আমাকে দিতে হবে কেন? আমার প্রথম পোস্টিংয়ের যে উদাহরণ বললাম, তখন তো দেবাংশুদের পার্টি ক্ষমতায় ছিল না, তো আমি তো এই পঞ্চায়েতের কোনো মেম্বার ইনফরমেশন জানতে পারলাম নজরুলদা,
কিন্তু ফাইনালি শুভেন্দু অপরাধী কিনা এটাই জানতে পারলাম। এমএলএ কে অ্যারেস্ট করেছিল, এমপি ছেলেকে অ্যারেস্ট করেছিল, মন্ত্রিসভায় রেখেছিল কেন? তারপরে কিন্তু অপরাধীকে মন্ত্রিসভায় রেখেছিল কেন? কার্বলিক অ্যাসিড দেওয়ার পরে তো পালিয়ে গেছে। আমার প্রমোশন কার্বলিক অ্যাসিড দেওয়ার পরে তো পালিয়ে গেছে। শোনো, আমার প্রমোশন মারধর করেনি, প্রমোশনও আটকায়নি, কিন্তু যে মমতা ব্যানার্জি আমাকে ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, আবার দিল্লি থেকে এখানে নিয়ে এসেছিলাম, তিনি শুধু আমার ভালো পোস্টিং দেওয়ার কথা আমি ছেড়েই দিলাম, আমাকে প্রমোশনও দেননি। আমার প্রমোশন আটকানোর জন্য আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করেছিলেন। আমি এটা আবার ঘটনায় চলে আসবো। এতবার শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে, আমি দ্রুত একবার এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখাবো, এবং তা নিয়ে আমার প্রশ্ন থাকবে সজলের কাছে পরের প্রতিবেদন। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জলসায় দুজনের রহস্য মৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। হিন্দুদের পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে খেজুরি বন্ধের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সেই খেজুরিতে দাঁড়িয়ে হিন্দুত্বের অস্ত্রে শান দিলেন তিনি। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে, তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী একটা ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, রাইট পার্ট হয়ে যাক, 2 লাখ 2.5 লাখ লোক মারা যাক, রক্তর বন্যা বয়ে যাক, আর সেই রক্তের উপর দিয়ে, ডেড বডির উপর দিয়ে হাঁটতে 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 যে এমনি এমনি করতে করতে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটাই হচ্ছে ধান্দা। ও ধান্দা রাইট লাগিয়ে দেওয়া, ও ধান্দায় হিন্দু প্রেম নয়। ও ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায়, হবে না, হবে না, হবে না। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে, তোর দ্বারা হবে না, বলবো না। ও সবাইকে আমাদের সবাইকে বলবে শান্তির ছেলে, তা ও যদি শান্তির ছেলে বলে, আমরাও শান্তির ছেলে বলবো, বলবো না কি রে? আর যেই বিজেপির লোক দেখবি তেমনই সবাই বলবে শান্তির ছেলে, শান্তির ছেলে, শান্তির ছেলে। সব বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বে শান্তির ছেলে বলে। মাতাল, ওকে হিন্দুরা ভোট দেয় না। ও বুঝতে পারছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। ও শ্রীরামপুরে হেরেছে, উত্তরপাড়ায় হেরেছে। তৃণমূলকে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন তাদের দলের বিধায়ক হুমায়ুন কবির হিন্দু মুসলমান নিয়ে কি বলেছিলেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে তৃণমূল, বিজেপি উভয়কে আক্রমণ করেছে সিপিএম। হিন্দু ভিত্তিক রাজনীতি করার জন্য বিজেপি এখন, আর বিশেষত শুভেন্দু, হিন্দু লাশ খুঁজছে। সে ইলেকট্রিকের শক সার্কিটে মারা যাক। মমতা যেরকম 25 বছর আগে মুসলমান লাশ খুঁজছিলেন, শুভেন্দু তারই চালা, এখন সে হিন্দু লাশ খুঁজছে। আগামী বিধানসভা ভোটে কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে হিন্দু মুসলমানের রাজনীতি? এতে কার লাভ, কার ক্ষতি হবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। ঠিক উল্টো দিক থেকে সজলের কাছে আসবো। সজল, তোমরা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে কতটা সিরিয়াস সে প্রশ্ন উঠবে। বেআইনি অস্ত্র উদ্ধার নিয়ে রাজ্য বিজেপি কটা আন্দোলনে নেমেছে সে প্রশ্ন উঠবে। বরং তোমরা এই আগের প্রতিবেদনেই দেখালাম যে স্পষ্ট ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটছ। ওদিকে হুমায়ুন কবির যেরাম 70%, 30% বলছেন, এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে 16%, খেজুরিতে 85%, মানে হিন্দু ভোটের কথা বলছেন। তফাৎ কি হলো? লাঠিতে তেল মাখানোর কথা বলছেন, মানে হিংসার জবাব হিংসা, চোখের বদলে চোখ, তাতে রাজ্য এগোবে? আমাদের প্রশ্ন থাকবে। সজলের সময় শুরু এখন। প্রথম বলি সুমনদা, আপনার আজকে বোধহয় টাইম লাইনটা মরছে টিএমসি, মারছে টিএমসি।
এটা বোধহয় কমপ্লিট নয়। আমার মনে হয় এর সঙ্গে এটাও জোড়া যেতেই পারত, সেটা হচ্ছে মারছে মুসলমান মরছেও মুসলমান, মারছে মুসলমান মরছেও মুসলমান। পশ্চিমবঙ্গে আপনি যত হিন্দু, শুভেন্দুবাবু বলেছেন, সেলিম কল্যাণবাবুর একই সুর, হ্যাঁ, যাই হোক না কেন, এটা কিন্তু আজকে বেয়ার ফ্যাক্ট। আমি আপনাকে বলি, আমি দুটো যোগ করি। এক হচ্ছে এই ধর্ম নিয়ে তুমি যেটা বললে, মারছে মুসলমান মরছে মুসলমান, না 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 না, আমি বলছি, আমি কোটেশনটা বলছি, এর কপিরাইট সবার আগে এইটা দাবি করতে পারে, তোমায় বাড়তি সময় দেবো, নওশাদ সিদ্দিকী এক, কারণ সবার আগে এই আত্ম উপলব্ধিতে মুসলমান সমাজের কাছে তিনি অ্যাপিল করেছেন। আর দুই হচ্ছে যে ঘটনাক্রম নিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, বাবলা সরকার, তিনি তো মুসলমান নন। একাধিক জায়গায় একাধিক নেতাকর্মী খুন হয়েছেন তৃণমূলের, তারা মুসলমান নন। পীযূষ ঘোষ মুসলমান না, না, বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে, এত লম্বা লিস্ট আপনি যদি দেখেন, তাতে ওরাও সত্যি সংখ্যালঘু হয়ে যাবে ওখানে হিন্দুরা। আমি যেটা বলি যে দেখুন, আমি প্রথম আজকে আপনার সভা থেকে এখান থেকে হাউস থেকে আমি প্রথম দাবি করব, এই তৃণমূলীদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্তত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারিটা করা হোক, বা 356 দ্বারা তৃণমূলের ভেতর থেকে উঠে আসুক। এই যে আমি ভয় পাই যে আপনি আজকাল জোড়ায় জোড়ায়, মানে একা পারবে না, জোড়ায় জোড়ায় আপনি তৃণমূলের বক্তা নিয়ে আসেন, যদিও তাতে আমার পুরনো কংগ্রেসের প্রতীকটা মনে পড়ে। আমার যেটা বক্তব্য, এই জোড়ায় জোড়ায় নিয়ে আসবেন, এখানেই যে কোন দিন এদের মধ্যে মারপিট লেগে যাবে না, তার কিন্তু সত্যিই কোনো গ্যারেন্টি নেই। তৃণমূল পাশাপাশি থাকাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তো হ্যাঁ, একটু দূরে ওই জন্যই বসান, সেটা একদিক দিয়ে ভালোই করেন। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, যে আপনারা একটা কথা বলুন, এটা একটা সুবিধে আছে এই কেসটার, একটা মজা হচ্ছে যে এই কেসটায় ওরা অন্তত ভারত ভ্রমণ করতে পারবে না। সব কেসে যেমন মণিপুরে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, আসামে কি হচ্ছে, এই কেসটায় যে নিজেরা নিজেদের লোককে মারছে, এই কেসটায় ওরা ভারত ভ্রমণ করতে পারবে না। আমি বলছি, ভাঙড়ে যিনি খুন হলেন তাকে চাকরি দিয়েছেন, তিনি তৃণমূলের কর্মী, বেশিরভাগ ক্ষেত্রে আদি তৃণমূলরা খুন হচ্ছে। আমি আপনাকে বলছি, আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন তো, এই চাকরি নেওয়া নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। আমি বলছি পঞ্চায়েত দেয়া নিয়ে প্রশ্ন আছে, সেটা অন্য কথা। আমি বলছি পঞ্চায়েতে, এই পঞ্চায়েত নির্বাচনে 64 জন মানুষ মারা গিয়েছেন। এই 64 জনের মধ্যে 42 জন হচ্ছেন মুসলিম, আর এই 64 জনের মধ্যে আমার থেকে ভালো আপনি বলতে পারবেন নজরুল সাহেব, বোধহয় মুসলিম বোধহয় 40 জন, আচ্ছা মুসলিম 41 জন, তৃণমূল 34 জন। তারা কেন চাকরি পায়নি? তাদের কি অপরাধ ছিল? তাদেরও তো চাকরি দেওয়া উচিত ছিল। এবং এই খুনগুলো সবই ইনার পার্টি ক্লাসে হয়েছিল। ওদের মধ্যে শওকত মোল্লার মতন ওখানকার নেতারা বলেছিল যে বিজেপি দায়ী, কংগ্রেস দায়ী, সিপিএম দায়ী, কিন্তু বাড়ির লোক বলেছিল না, দলের লোকই দায়ী। আমি বলছি, লাস্টটা যদি আর কয়েকশো মিটার ওপারে পড়তো, তাহলে কেসটা সিওর বিজেপি খেত। লাস্টটা রাস্তার এপারে পড়েছে, তাই আইএসএফ এর নামে দোষ চাপাচ্ছে। কতটা মারাত্মক ঘটনা আপনি ভাবুন, যে বলছে অপরাধীর বিচার চাই, অপরাধীর বিচার চাই, সে অপরাধ করে সেখানে সে দাঁড়িয়ে কোল্ড ব্লাডেড মার্ডার আর এই তৃণমূলীরা, এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। আমি একটা কথা বলছি, আপনারা ওই শওকত মোল্লা বললো মনের ভেতর বুঝতে পারিনি, দেবাংশু মনের মানুষ কোথায় পাবো, মনের ভেতরে কি করে খুঁজবো। আমি বলছি ওদের কুষ্টি বিচার করে দলে নিক, যে কুষ্টিতে খুনটুন আছে কিনা দেখে দলে নিক। আমার বক্তব্য হচ্ছে, বললেন তো শুভেন্দুবাবু দুর্নীতিগ্রস্ত ছিলেন, আমি প্রশ্ন করি রাজীব ব্যানার্জি কি ছিলেন? দল ছাড়ার পর সবাই সবাইকে গালি দেয়। দল ছাড়ার পর যে রাজীব ব্যানার্জিকে চোর বলেছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি, আজকে সেই মমতা ব্যানার্জির সভা আলোকিত করেন, যাই বলুন না কেন, তার নাম রাজীব ব্যানার্জি। আজকে কালীঘাটে না শুয়ে থেকে স্টুডিওতে ছিল, তাই আমি বলছি, জামা পাল্টালে স্বভাব পাল্টায় না, ঠিক একদম ঠিক। শওকত মোল্লা তার স্বভাব পাল্টাতে পেরেছে জামা পাল্টে? শওকত মোল্লা আগে নিজে খুন করতো, এখন খুন করায়। আমার বলছি, দেখুন মমতা ব্যানার্জিও কিন্তু এই যে মনের থেকে কথা বুঝতে পারেনি, মমতা ব্যানার্জিও কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন তরমুজ বলে। আজকে সৌম্যদারা সেদিন বুঝতে পারিনি, এই তরমুজ বলার পর এই মমতা ব্যানার্জিকে আবার কংগ্রেসের হাত ধরতে হবে, বা উল্টো দিক থেকে কংগ্রেসকে মমতা ব্যানার্জির হাত ধরতে হবে। তো আমার যেটা বলার বক্তব্য, আমি এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে আর যাই ঘটুক না কেন, যে আমার লাস্ট লাইন এটা, যে মমতাদি ভবিষ্যৎ দ্রষ্টা,
এটা একটু আগেই দেবাংশু বলেছে, আমি বলছি একদম ঠিক বলেছেন। সেই জন্যই মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন, বিদায় দাও বিদায় দাও। আচ্ছা, আমি সুমন্ত দুটো কথা বলি। আপনি যে প্রশ্নটা করলেন যে বিজেপি অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে কি, ওই উত্তরটা সজলদা দেয়নি। তার কারণ দুগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, কদিন আগে আপনি দেখেছেন, আপনাদের চ্যানেলেও খবর দেখেছি, যে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় তার বাবার গাড়ি থেকে বসে ধাই ধাই করে গুলি চালিয়ে আমাদের একজন কর্মীকে আহত করে দিয়েছেন। মহেশতলায় বোমার মশলা বিজেপি কর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তো যারা নিজেরাই পুষছে বাড়িতে, তারা কি করে তার বিরুদ্ধে আন্দোলনের নামবে? এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, সজলদা একটা কথা বললেন যে শুরুতেই, যে একা লড়তে পারবো না বলে আমরা দুজন আছি, কিন্তু সজলদারা তো 3 জন আছে, তো অসুবিধার তো কিছু নেই। মানে আলটিমেটলি তো একটাই পার্টি লড়াই করছে। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি কুস্তি দেখার কথা বললো, দলে নেওয়ার কথা। আমি না বিজেপি সজলদাই কুস্তি থেকে নিয়েছিল কিনা দলে, কিন্তু আমি একটা কথা যেটা বলবো, যেটা কৌস্তবদা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমার মনে হয় সিপিএম পার্টির এই কথাগুলো বলারই দরকার নেই। যে এই যে কথা বলতে বললো যে দলে ঢুকবে কি করে, দেবাংশু শুয়ে পড়েছে, মানে আমার শুয়ে থাকেনি, সিপিএম এ খুব ইন্টারেস্টেড। কৌস্তবদা যদি তার বদলে এটা ভাবতো যে তাদের পার্টিটা শুয়ে আছে 21 থেকে কবে উঠে দাঁড়াবে, তাহলে বারবার দেবাংশু সোয়ানি চিন্তা। আমি কৌস্তবের উত্তরে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে একটা জায়গা সজলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, যে বিষয়টা আবার বলছি ওটিটি স্ক্রিপ্ট হার খেয়ে যাবে। যে পুলিশ মনে করছে এই ঘটনার ভাঙড়ের খুনের মূল চক্রী যে সে শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে সেখানে খুনের প্রতিবাদ করছে, এমনকি যিনি মারা গেছেন তার বাড়িতে শোকস্তব্ধ পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ভাবতে পারেন? আমি বলছি আমার পরের প্রতিবেদনে পুলিশ সূত্র এবং স্থানীয় সূত্র মারফত এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর খুনের ঘটনায় যা যা আমরা পেয়েছি তার একটা নাট্য রূপান্তরও আছে, দেখাবো। ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান। সেই ঘটনায় এখনো যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে 2 জনই তৃণমূলের নেতা। আরও একাধিক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান। বৃহস্পতিবার রেজ্জাক খান খুনের আগে রেজ্জাক খান ভাঙড় থানার দিক থেকে বিজয়গঞ্জ বাজারে এসেছিল। এই যে কাঠের সেতু রয়েছে, এই সেতু দিয়েই কিন্তু সে ভাঙড় থানার দিক থেকে এই যে বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজারে এসে সে পৌঁছেছিল এবং সেখান থেকে সে তার মেয়ের জন্য বেশ কিছু নুডলস কিনেছিল, তেমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। কাছেই দাঁড় করানো ছিল তৃণমূল নেতা রাজ্জাক খানের মোটর বাইক। সেখান থেকে পরিচিত 2 জনকে বাইকে তোলেন তিনি। তারপর 3 জনে মিলে রওনা দেন বাড়ির দিকে। পুলিশ সূত্রে দাবি, মাঝরাস্তায় কয়েকজন পরিচিতকে দেখে মোটর বাইক দাঁড় করান তৃণমূল নেতা রাজ্জাক খান। সেখানে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছিল আততায়ীরা। রাজ্জাক খান বাইক দাঁড় করাতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি। তারপর মৃত্যু নিশ্চিত করতে চপার দিয়ে এলো পাথারি কোপানো হয়। আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে, মানে ওর বিভৎসতা, ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে, চোখটা বেরিয়ে আছে। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা এবং আজহারউদ্দিন মোল্লাই এই ঘটনার মাস্টারমাইন্ড। তবে তারা ছাড়া নেপথ্যে আরও কয়েকজন থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। পাশাপাশি পুলিশের ধারণা, এই অপারেশনে যুক্ত ছিল 5 থেকে 6 জন দুষ্কৃতী, কারণ গুলি চালানো হয়েছে 1 শটার থেকে। আর ওইটুকু সময়ের মধ্যে একটা 1 শটার থেকে 5 রাউন্ড গুলি চালানো সম্ভব নয়। তাহলে বাকিরা কবে গ্রেপ্তার হবে, কবে সামনে আসবে খুনের কারণ? নিহত তৃণমূল নেতার স্ত্রী দাবি করেছেন, এই হত্যার নেপথ্যে রয়েছে বিজয়গঞ্জ বাজারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন। মোফাজ্জল একটা ক্রিমিনাল, চোর। বিজয়গঞ্জ বাজারটা ওরা লুটে পুটে খেয়েছে, এমন কোনো অলিগলি নেই যে ওরা বিক্রি করে খেয়ে যায়নি। আরাবুল সাহেব আসার পরে আমার স্বামী রেজ্জাক মোল্লাকে দায়িত্বটা দিয়েছিল, কিন্তু ইনি সৎভাবে শুধু একটা কমিটি না 30 জনের কমিটিতে বাজারটা চালায়, কারণ যেন কেউ না চোর বলতে পারে, সবাই জানুক কিভাবে আমি কাজ করছি, সেইভাবে করতো। কিন্তু ও যে মোড়ল ছিল সেটা ওর রাগ। তাহলে কি খুনের নেপথ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে বিবাদ? এই ভাঙড়ের যে ব্রিজের ওই যে কংক্রিটের ব্রিজ হলে 2 দিকে দোকান, সেই দোকান উঠবে, তারপরে দোকানের ফের মানে হবে, স্থাপন হবে, তার যে একটা বিশাল অঙ্কের টাকা। রাজ্জাক খান রিসেন্ট সেই দায়িত্ব পেয়েছে, যার কারণে আগে থেকে যারা এই তোলাবাজির মধ্যে যুক্ত ছিল তাদের পুরো রক্ত গরম হয়ে যাচ্ছে। বিজয়গঞ্জ বাজার, এই বাজারের সেক্রেটারি ছিল রাজ্জাক। এখন হয়তো এই রাজ্জাককে সরিয়ে দিতে পারলে হয়তো এই বাজারের মাতব্বরিটা করা যাবে।
কখনো রেজ্জাক মোল্লা, কখনো আরাবুল ইসলাম, এখন নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা। যুগে যুগে ভাঙড়ের মাথা পাল্টায়, কিন্তু সন্ত্রাস কেন বন্ধ হয় না? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, ভাঙড়ে কি হলো? ভাঙড়ে এই রাজ্যের পুলিশ কাদের গ্রেফতার করলো? যে গ্রেফতার হয়েছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার লোক। খুনের পর শওকত মোল্লার সঙ্গে ঘটনাস্থলে গেছে খুনের প্রতিবাদ জানাতে। ভাবুন, খুনের সম্ভাব্য চক্রান্তকারী খুনের প্রতিবাদ জানাচ্ছে, টাওয়ার লোকেশন দেখাচ্ছে যে খুনের সময় সে স্পটে, হত্যাকাণ্ড যেখানে হয়েছে তার অত্যন্ত কাছে স্পটে উপস্থিত। ভাবুন, গ্রেফতার হওয়ার পর আরেকজন এই শওকত মোল্লাই আইএসএফ থেকে তৃণমূলে তাকে যত্ন করে নিয়ে এসছে। মানে চক্রীদের নিয়ে শওকত মোল্লা যাচ্ছে খুনের প্রতিবাদ জানাতে। আমি আবার বলছি, তো ওটিটি সিরিজ হার মেনে যাচ্ছে, আগাগোড়া কাহানি মে টুইস্ট। কৌস্তবের কাছে যাব। সুমনদা, আইনের শাসন নেই, শাসকের আইন আছে। 3টে সি, 3C, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, করাপশন ইন পলিটিক্স। কিসের জন্য? কাটমানির জন্য। 3টে সি, কাটমানি, কাট খেতে হবে। দেবাংশুর যুক্তি আমার দারুণ লাগলো, কি সুন্দর যুক্তি। মানে তৃণমূলে এখন ঢুকছে তৃণমূলের নেতাদের মারার জন্য, মানে তৃণমূলে জয়েন করছে তৃণমূলের নেতাদের মারতে। বাহ, 34 বছর নাকি মানুষের সিপিআইএম এর উপর এত ক্ষোভ, তাই তৃণমূলের নেতাদের মেরে দিচ্ছে। আমি জানি না, এখন ঘটনাটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের কর্মীরাও আর বলতে পারছে না সিপিএম মেরেছে, আইএসএফ মেরেছে, বা বিজেপি মেরেছে, বা কংগ্রেস মেরেছে, বলতে পারছে না। কারণ পরিবারগুলো জানে, পাড়া প্রতিবেশী জানে কিসের লড়াই, কি আদর্শের ব্যাপার আছে নাকি এর মধ্যে, কোনো এর মধ্যে রাজনীতি আছে নাকি? সব জায়গায় তৃণমূল। পবি হাকিম বলেছিলেন, শিয়ালদা ফ্লাইওভার থেকে যদি ঢিল ছড়ো, যার মাথায় ঢিল পড়বে সে হচ্ছে তৃণমূল। এটাই সমস্যা। ভোট হয় না, এই লেঠেল বাহিনী ভোট দখল করে। কিসের জন্য? কোনো আদর্শ না, টাকা, বকরা, এলাকার ভাগ, ভেড়ির জমির ভাগ, জমির দখল। কার হাতে দখল থাকবে? বড় তৃণমূলকে, ছোট তৃণমূলকে, কাজল না অনুব্রত, অমুক তমুক, এ টিম বি টিম সি টিম, সব তৃণমূল কংগ্রেস, সব তৃণমূল কংগ্রেসের, এবং সব তৃণমূল কংগ্রেসের বলেই আজকে এই অবস্থা। মমতা তো মিথ্যে কথা বলে, মমতা মিথ্যে কথা বলে। মমতা, যে মমতা বলতে পারে যে সিঙ্গুর থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে, সে সব পারে, তার পুলিশ সব পারে। পুলিশ নেই সুমনদা। বলছিল আমরা কি কুষ্টি দেখে নিয়ে আসবো? হ্যাঁ, পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা কি? পুলিশকে কেন ভয় পায় না? গুন্ডারা পশ্চিমবাংলায় পুলিশকে ভয় পায় না, পুলিশ গুন্ডাদের ভয় পায়। পুলিশের কাজ হচ্ছে খালি পায় মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় খিচুড়ি বিতরণ করা। এইটা হচ্ছে পুলিশের মডেল। পুলিশকে ভয় পায় না দুষ্কৃতীরা, দুষ্কৃতী রাজ চলছে। আমি বলছি সুমনদা, আমরা দেখলাম যে 3-4টে ঘটনা ঘটলো। সুমনদা, তোমার স্টুডিওর থেকে তো ঢিল ছোড়া দূরত্বে কলকাতার কাউন্সিলর, মমতা ঘনিষ্ঠ, কে মেরেছিল, কে টাকা দিয়েছিল, কে বেরোলো না তো। শুধু যারা সুপারি কিলার যে ছিল তাকে ধরা গেল, কিন্তু টাকাটা দিল কে? ধরা গেল না। বাবলা সরকার ধরা গেল না। বিজেপি আবার যে খেজুরিতে তো সুন্দর ধর্মঘট হলো, ভালো, সেখানে পুলিশ নামলো না। আমাদের তো এখন হয়েছে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগে। আমরা নরেন্দ্র মোদীকে চিমটি কাটি, শ্রমকটের বিরুদ্ধে ধর্মঘট করি, রাস্তায় পুলিশ নেমে আমাদের অ্যারেস্ট করে নেয়। কি দারুণ সেটিং। আমি দেবাংশুকে দেখলাম, কি সুন্দর, বারবার বলছে শুভেন্দু, বারবার বলছে শুভেন্দু, যেই বলছে শুভেন্দু অমনি সুমনদা আবার স্বাভাবিকভাবেই শুভেন্দুর বাইকটা চালিয়ে দিতে হলো। কি সুন্দর, দারুণ সেটিং, কি দারুণ সেটিং। আমি বলছি কাকতালীয় হতে পারে, আজকে শিরোনাম ওটা চালা দেওয়ার কোনো পরিশ্রম হয়নি। কিন্তু আমি বলছি কৌস্তব, এতটা বললে আমার খুব ভালো লাগলো। কিন্তু আমি বলছি, তুমি এই ভাঙড় থেকে একেবারে কাছে ক্যানিংয়ে বাম আমলে বাম সিপিএম এবং শরিকদের মধ্যে যে লড়াইটা হতো, সেটা হাতাহাতি হতো না, পাঞ্জা কষা হতো না, একেবারে বেআইনি অস্ত্র নিয়ে গুলি চলতো, রক্ত ঝরতো, লাশ পড়তো। বাসন্তী গোসাবায় কি হতো? ছবিটা খুব আলাদা ছিল। না না সুমনদা, এখন এই তুমি বলতে পারো যে সেটা তৃণমূল ভার্সেস তৃণমূল বা সিপিএম ভার্সেস তৃণমূল ছিল না, কিন্তু বাম বনাম শরিক দল, এবং কারণটা ছিল এলাকা দখল। না, আমি বলবো যে ঘটনা কিছু ঘটেছে, তো মানুষ তো সরকার পরিবর্তন করে দিয়েছে ভালোর জন্য। তো আমি তো ধরে নিলাম, বললাম তৃণমূল তো বলে, মানে তৃণমূলে আমরা ভাব করে যে পার্থ চ্যাটার্জি বোধহয় সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার, তার খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, তৃণমূলের একটা ভাব আছে। আমি বলছি মানুষ তো পরিবর্তন করে দিয়েছিল। মানুষ পরিবর্তন করেছিল কেন? ভালোর জন্য। তো তুমি একটা উদাহরণ দেখো না, একটা উদাহরণ দেখাও। তৃণমূল জয়েন, সিপিএম জয়েন করেছে একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে, একজন বিধায়ককে। কেন? একটা জিতেছিল বাইরন, একটা জিতেছিল, সেটাকে নিয়ে নিতে হবে। এই যে দখলদারি সুমনদা, ডেমোক্রেসিতে দখলদারি। তাও তো আমি বলবো বাংলার মিডিয়া, এবিপি আনন্দ সহ আমি স্যালুট করব যে দল বদল হলে বাংলার মিডিয়া প্রতিবাদ করে। আর দেশের মিডিয়া একটা লোকের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতেছে আর 70টা সিট কিনে নিয়েছে, অমিত শাহর নাম দিয়েছে চাণক্য। কোথা থেকে শিখছে তৃণমূল? তৃণমূল তো বিজেপির থেকে শিখবে।
এবার গুরু শিষ্য দুজনের কাছে আমি যেতে দুটো হবে। কথা বলি। হ্যাঁ। প্রথম যেটা আমি বলতাম, আপনি অনেকটাই বলে দিয়েছেন, কিন্তু আমি কৌস্তবদার একটা লাইন নিয়ে বলছি যে অনুব্রত ভার্সেস কাজল ইত্যাদি ইত্যাদি, ওকে মারছে বখরার জন্য 75-25-এর জন্য। তো আমি আপনার কথাটাই ধান নিয়ে বলবো যে বাসন্তী থেকে জয়নগর, কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, এখানে যে সিপিআই ভার্সেস সিপিএম, ফরওয়ার্ড ব্লক ভার্সেস এসইউসিআই ভার্সেস সিপিএম, এগুলো কোন শরিক দল কত পার্সেন্ট ভাগ পাবে সেই নিয়ে হতো কি। আরেকটা কথা হচ্ছে, কৌস্তবদা বললো যে দেবাংশু এত শুভেন্দু করছে, তার মানে সেটিং। তো তাহলে কৌস্তবদা যে এতক্ষণ কাজল কেষ্ট 20 বার বললো, তুই সেটিং আছে বীরভূম এই 75-25টা না মারাত্মক, মানে ভাইরাসের মতো ছড়াচ্ছে। এই যে এতক্ষণ কৌস্তব যা বললো, দেখবেন 75 ভাগ চলে গেল হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 25 ভাগ ওকে বিজেপির বিরুদ্ধে বলতেই হবে। ও তো তোমার জোটে নেই, তো বলবে না। না আমার জোটে তো না, ও তো ওদের জোটে। চিমটি নরেন্দ্র মোদিকে চিমটি কাটলে মমতা ব্যানার্জি লাগে, এই তো সব ধর্মঘট দেখলাম তো, সেটা অ্যারেস্ট করে দাঁড়ান আস্তে আস্তে। একজন বিজেপি কর্মী অ্যারেস্ট হয়েছে, একজন বিজেপি কর্মী দেখাও, সুমন্ত দেখাও, খেজুরিতে একজন বিজেপি কর্মী অ্যারেস্ট হয়েছে, আজকে তো মিছিল করেছে। আরে পাগল, দুটো ছেলে আমার মার্ডার হয়েছে, ঠিক করেছে, তার জন্য ধর্মঘট হয়েছে। আর পুলিশ অ্যারেস্ট করে দিবেন, আরেকটা এক মিনিট, আরে পুলিশ তোমরা হিন্দু কাজ ফেলছো, রাস্তা হিন্দুরাই রাস্তা হিন্দুরাই তুমি হিন্দু খুঁজছো। আরেকটা কথাও বলেছে যে 5টা সিট পেলে 70টা সিট কিনে নেয় আর কি। এখন মুশকিল হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমি এই রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের উপর অ্যাপ্লাই করতে পারবো না। তার কারণ হচ্ছে যে এখানে 70টা তো ছেড়ে দিন, ওটা তো আমি অতীতের কথা বলেছি, আমি অতীতের কথা বলেছি, ওদের থেকে কিছু তুমি কিনে নেবো, আরে তুমি তো অতীতের কথা বলেছি আমি। দেখুন এই রাজ্যের ছবিটা আলাদা। তৃণমূল একসময় শূন্য ছিল, মুর্শিদাবাদ মালদা, তারপরে দেখলাম গোটা বোর্ডটাই তৈরি করে নিল তৃণমূল। সেটা অবশ্য প্রথমে মুকুল রায়, তারপরে তৎকালীন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী ইত্যাদি ইত্যাদি। আমি সেই গল্পে যাব, কিন্তু ফ্ল্যাশব্যাকের কথা যখন হচ্ছে, ছোট্ট ছোট্ট দুটো ফ্ল্যাশব্যাক আপনাদের সামনে দেখাবো। 2024 সালের 8ই জানুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি ভাঙড় ডিভিশনের থানা উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর ওই নলমুড়িতে ডেপুটি কমিশনারের অফিসে যান তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, এবং সেইখানে একেবারে স্পষ্ট বলেছিলেন যে আজ উদ্বোধনের পর, এটা তদানীন্তন পুলিশ কমিশনার বলেছিলেন যে কলকাতা পুলিশ কাজ করা শুরু করে দিয়েছে, ইতিমধ্যেই আমাদের অফিসাররা দায়িত্ব বুঝে নিয়েছেন, আইন শৃঙ্খলা সমস্ত দিক ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আমরা প্রস্তুত। আমি বলছি তারপর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে, ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়েছে প্রায় প্রতি সপ্তাহে আমাদের কিছু না কিছু দেখাতে হয়। কি বলা হয়েছিল সেদিন দেখাবো। আজকে ইনগ্রেশন হয়েছে এবং আজ থেকে এটা ফাংশনাল হয়ে গেছে। এখন অলরেডি আমাদের অফিসাররা এখানে অলরেডি চার্জ নিয়ে নিয়েছেন এবং আমরা এখন প্রস্তুত সব রকম ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাইম ম্যানেজমেন্ট সব কিছু দেখার জন্য, অ্যান্ড we are well prepared. আচ্ছা, এটা তো প্রশাসনিক ম্যানেজমেন্টের কথা হচ্ছে, পলিটিক্যাল ম্যানেজমেন্টটা কে দেখেন? ভাবুন, ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লা, ভাঙড়ের তিনি রাজনৈতিক দায়িত্বে। কেন এই জন্য এত জোর দিয়ে প্রশ্নটা করছি, তার কারণ একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ইতিমধ্যেই কোনো একজন বক্তা উল্লেখ করলেন 2018 সালের 26শে মার্চ সাউথ 24 পরগনার একেবারে প্রশাসনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন, জীবনতলায় কোনো বাস টার্মিনাস হওয়ার জায়গা, তুই তো ওখানে মারপিট করিস আর বোমা বাঁধিস, ওখানে কি করে বাস টার্মিনাস হবে? আমি দ্রুত একবার দেখাবো। দিদি, একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলায় মারপিট বাস টার্মিনাল? আমার বক্তব্য, স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যার সম্পর্কে এই অ্যাসেসমেন্ট, তাকে একটা হিংসাপ্রবণ এলাকা, সোজা কথা উপদ্রুত এলাকা যদি বলার আমার অধিকার থাকতো, বা অফিসিয়ালি আমি বলতাম যে ভাঙড় এই মুহূর্তে রাজ্যের একটা উপদ্রুত এলাকা, সেই এলাকার দায়িত্ব আমি দিচ্ছি তাকে, যার সম্পর্কে মুখ্যমন্ত্রীর অ্যাসেসমেন্ট হচ্ছে যিনি বোম বাঁধেন এবং মারপিট করেন। তারপর আমি আশা করব যে আলাদা একটা থানা করলেই ভাঙড় একেবারে শান্ত হয়ে যাবে, ছায়া সুনিবিড় শান্তির নীড়। কি বলে সৌম্য? সুমনদা, অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, এই রাজ্যের প্রশাসন, এখানে অনেক বিদগ্ধ পণ্ডিতেরা অনেক কথা বলেছেন, শুনছিলাম। এই রাজ্যে একটা জিনিস খুব ক্লিয়ার হয়েছে, ইদার ইউ আর এ প্রেডেটার অর ইউ আর এ প্রে, মধ্যখানে কোনো জায়গা নেই। হয় আপনি শিকারী, নয় আপনি শিকার। টাকায় তো বাঘের দুধও মেলে। এখানে গোল্ডেন কি হ্যাজ ক্যান ওপেন এভরি লক্স,
মানে মজা হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে যেন মনে হচ্ছে আমরা কিছুই জানি না, আর বিরাট বিরাট তথ্য আর তথ্য আওড়াচ্ছে সবাই, শুনতে হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় কভার করেন, ভাঙড় কভার করেছেন বহুবার, আপনাদের গাড়ি ভেঙেছে, মাথা ভেঙেছে, তবুও আপনারা এইসব আলোচনা করেন। একটা বিরোধী আছে ভাঙড়ে? একজনও বিরোধী আছে ভাঙড়ে? আপনি বলুন, এই যে পঞ্চায়েতগুলো, এই যে শাহজাহানের এলাকা বলেন, কোথাও আছে যে বিরোধী? শূন্য। তো তৃণমূল তো তৃণমূলকে মারবে, কেন মারবে না? আপনি একটা প্যারালাল অর্থনীতির জায়গা তৈরি করেছেন, সমান্তরাল অর্থ ব্যবস্থা তৈরি করেছেন, এবং ওরা জবাংশদের একটা অদ্ভুত কথা আছে, তারপরেও তো ভোটে জিতি। সো উই আর হ্যাভিং এভরি লাইসেন্স, আমাদের খুন করার অধিকার আছে। তৃণমূলকে খুন করছে আর বলছে দল পরিবর্তন করেছে, আমাদের একটু বেছে নেওয়া উচিত ছিল। যারা তৃণমূল দলে যাচ্ছেন অন্য দল থেকে, তাদের জ্ঞাতার্থে বলছি আপনারা এবার সাবধান হন, কারণ তৃণমূলের লোকেরা আপনাদের দায়িত্ব নেবে না জীবনের। যে ছেলেটা তৃণমূলের পতাকা ঝুলিয়েছিল, দিদিকে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা গাছের মধ্যে পতাকা লাগিয়েছিল, বলেছিল সততার প্রতি, তারাও সাবধান হন, তাদেরও জীবন দুর্বিষহ হতে যাচ্ছে, কেউ ছাড় পাচ্ছেন না। মুশকিলটা কি জানো, ৭২-এ সেই নির্বাচনে যদি বাংলার মানুষ সাবধান হতো আর ওটাকে একটা ব্যতিক্রমী ঘটনা হতো, তাহলে আজকে ২০২৫ দেখতে হতো। ৭৭ সালে যখন নির্বাচন হয়েছিল সুমনদা, তখন নিঃশব্দে মানুষ ভোট দিয়েছিল, সেই ভোটে পরিবর্তন হয়েছিল সরকার, ভোটে সরকার পরিবর্তন হয়েছিল। তো মুখ্যমন্ত্রী তো দলতন্ত্র নয়, গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে 2011 সালে 19টা দলের লোকের 19টা দলের সমর্থন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিল পরিবর্তন করবে সিস্টেমে। শওকত মোল্লা কি বিবেকানন্দ? কিন্তু ৭৭ সালে জরুরি অবস্থার জবাব ছিল, বাংলার রিগিং এর জবাব নয়। আমি অনেক কিছু রিগিং নজির হয়ে আছে কংগ্রেস আমলে। আপনি বলুন তো, শওকত মোল্লা আপনি দেখালেন, শওকত মোল্লা কি বিবেকানন্দের বড় ছেলে? কাইজাররা বিবেকানন্দের বড় ছেলে? আপনি 34 বছর করছেন, কাদেরকে নিয়েছেন? আপনি বলছেন, আজকে বলছেন যে দেখুন যে একটা এই যে শুধু গোষ্ঠীদ্বন্দ্বে খুন হচ্ছে, প্যারালাল অর্থনীতি নেই, ইজারা নেই, বাবলা সরকার, বাবলা বাবু খুন হয়ে গেলেন, তার স্ত্রী বলছেন যে তৃণমূলের বড় মাথা আছে। আজকে বীরভূমে যিনি খুন হলেন, তার স্ত্রী বলছেন তৃণমূলের বড় নেতা আছে, তৃণমূলকে মাচার। এই রাজ্যে আপনি বিশ্বাস করেন অন্য কোনো বিরোধী দলের ক্ষমতা আছে তৃণমূলকে মারার? তৃণমূলকে খুন করছে এই রাজ্যে, আর এখানে কি মৃতদেহের ওপর আতর ছড়াচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ মন্ত্রী কে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। পুলিশে ভয় কোথায়? টাকার যোগান এই নেতাদের ওপর ইনসেন্টিভাইজ কে করেছিল এই রাজ্যে? আপনি এত টাকা দিলে তবে আপনি পঞ্চায়েতের প্রধান হবেন, পঞ্চায়েতের মেম্বার হবেন, পঞ্চায়েতের টিকিট পাবেন, পুরসভার টিকিট পাবেন, বিধানসভার টিকিট পাবেন, লোকসভার টিকিট পাবেন। আপনি টাকা তুলুন আর টাকা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে পৌঁছান। খুন করবে না তো কি করবে? এরা গোষ্ঠীদ্বন্দ্ব করছে, নিজেদেরকে খুন করছে। তার কারণ একটাই, তার কারণ টাকার ভাগ পৌঁছে দিতে হবে। এই টাকার লড়াই, পঞ্চায়েতের বেনিফিশিয়ারি ইনসেন্টিভাইজ করেছে। 1 কোটি লিড দিতে হবে তোমাকে, 1 লক্ষ লিড দিতে হবে তোমাকে এই বিধানসভায়, বা আমি মাফ করবেন 1 কোটি ভুল করে বলেছি, 1 লক্ষ লিড দিতে হবে, 2 লক্ষ লিড দিতে হবে তোমাকে, তাহলে এত টাকা দিতে হবে। টিকিট কিনতে হয়, তাহলে টিকিট যদি কিনতে হয় তারা তখন তাদের নিকেশ করছে। এই নিকেশের রাজনীতি মানে কেনার টাকাটা তুলতে হবে তুমি বলছো? একদম নিকেশের রাজনীতি শুরু হচ্ছে পশ্চিমবাংলায়। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভাঙড়ে বিরোধী নেই বলে শুরু করলে। একটা বিরোধী আছে সুমন, একটা বিরোধী আছে, অথচ ওদের 3টে পার্টি মিলিয়ে একটা সিট ওটাই ভাঙড় থেকে। 2 নম্বর কথা হচ্ছে সুমন, একটা কথা পঞ্চায়েতটা বলেছি ভাই, আমি সমতা বলিনি, সেটা হচ্ছে বললো দেবাংশু এসে বললো যে আমাদের বেছে বেছে নেওয়া উচিত। তো যারা তৃণমূলে যাবেন ভাবছেন তাদেরকে বলছি, ভাইরা তৃণমূলে যাবেন না, তৃণমূল কিন্তু আপনাদের দায় নেবে না। এই কথাটার মাধ্যমে সমতা কি বোঝাতে চাইলো? যে আমাদের দলে থেকে খুনটা চাইলাম, আমাদের দলে থেকে খুনটা কর, তৃণমূলে গিয়ে করিস না, তৃণমূলে গেলে তৃণমূল দায়িত্ব নেবে, তৃণমূলকে খুন করছে তাহলে যাবে না। সমতা একটু বলে নি না, তুমি বলো। 3 নম্বর কথা সেটা হচ্ছে ওই যে আমাদের দলে থেকে খুন করে এটাই তথ্য হয়। 3 নম্বর কথা হচ্ছে ইনসেন্টিভাইজ করার কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি করেছেন। আমি জানি না কে সৌম্যদাকে এই কথাটা বলেছে, বরং এটা বলতে গিয়ে যে এই 1 লক্ষ ভোটেরটাকে 1 কোটি বলতে গিয়ে সৌম্যদা কোথাও কর্ণাটক বা ওসব স্টেটের টিকিটের ভ্যালুটা কংগ্রেসের বলেনি তো? এটা আমার একটা জিজ্ঞাসা রইল। না আমার পরিষ্কার কথা, আমি সৌম্যতমায় ধন্যবাদ দিই। সেটা হচ্ছে পঞ্চায়েত ভোটের কথা বললো। দেখুন কেন এটা হচ্ছে, এটা তো এই আমার বাঁ পাশে যারা বসে আছে তারা 4 জন তর্ক বিতর্ক করুক, কিন্তু হচ্ছে এটা তো ফ্যাক্ট, হচ্ছে তো আমাদের চোখের সামনে।
রক্ত ঝরছে, বোমা পড়ছে। এতবার আমি এই জন্যই ধন্যবাদ দিলাম, পঞ্চায়েত ভোটের কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। পঞ্চায়েত ভোটে ভাবুন তো, গোটা রাজ্যের মধ্যে পর একেবারে কার্পেট বোম্বিং যদি পেটো সম্পর্কে বলা যায়, কোনোদিন মিলিটারি পরিভাষায় ব্যবহার, তাহলে ভাঙড়ের নামটা সেখানে লেখা থাকবে। আমি দ্রুত একবার দেখাবো যে গত পঞ্চায়েত নির্বাচনে, প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনে, তার সঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের ছবিটা কি ভয়ঙ্কর ছবি। ভাঙড় থেকে শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমে ফুটে উঠেছিল। দেখুন, এই হচ্ছে ছবি। সেই দিন আমি বলছি, ভাঙড় নিয়ে আলোচনা করে করে আমি অন্তত, আমার অতিথিরা কিনা নিঃসন্দেহে বিরোধিতা আমরা জেনে নেব, কিন্তু আমরা ক্লান্ত। তার কারণ ভাঙড় যে ছবি ছিল সেই ছবি থাকে এবং সেই ছবি থাকবে বলে আমাদের আশঙ্কা হয়। ছবিটা পাল্টায় না, বছরের পর বছর চলে যায়। আমি দ্রুত একবার সেই দিন, ওই পঞ্চায়েত নির্বাচনের দিন ভাঙড় নিয়ে কি আলোচনা হয়েছিল ছোট্ট একটা ঝলক দেখিয়ে দেব। ভাঙড়ের ছবিটা আমরা কি দেখলাম, যে বিডিও অফিস, তার 100 মিটারের মধ্যে থানা। মোটামুটি বিডিও অফিস থেকে নজরুলদা 350 মিটার দূরে গোলমাল শুরু হলো, সেটা 50 মিটার দূরে অবধি চলে এলো, গুলি বোমা সমস্ত। কিন্তু আমি বলছি যে এই যে 11ই জুন রাজ্য নির্বাচন কমিশন সার্কুলার দিল যে 1 কিলোমিটার পরিধির মধ্যে 144 ধরা, এই সমস্ত এর কোনো বাস্তবে প্রয়োগ নেই, সবটা কাগজে কলমে? না, বাস্তবে প্রয়োগ আছে। কীরকম? ধরুন বিরোধী দলের নেতাদের যদি সরাতে হয়, অ্যারেস্ট করতে হয়, তাহলে এটা বাস্তবে প্রয়োগ আছে। কিন্তু শাসক দলের লোকেরা, আপনি তো বর্ষলে দেখিয়েছেন, বিডিও অফিসে যেতে হবে, এখানে বাঁশের লাঠি দিয়ে দিয়েছে যে এটা ক্রস করলে কি হবে বুঝতে পারছি। আনন্দবাজার পত্রিকার লিড ছবি দেখুন। স্বপ্নভঙ্গটা কোথায় জানেন? স্বপ্নভঙ্গটা এইখানে যে 2011-র প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সবকটা সাক্ষাৎকার দেখে নিন। বারবার তৎকালীন তৃণমূল কংগ্রেস আক্রান্ত হচ্ছে এবং তিনি বারবার পুলিশি অদক্ষতা, অপদার্থতা এবং পক্ষপাত দুষ্ট পুলিশ সেটা বলছেন। বলার পর বলছেন যে প্রথম কাজ হবে যে বেআইনি অস্ত্র উদ্ধার। তারপর সরকার 2011, বছরের পর বছর চলে যায়, একই ধরনের ছবি। শুধু ভাঙড় নয়, একাধিক এলাকা কার্যত উপদ্রুত এলাকার চেহারা নেয়। 2017-র 2রা জুন প্রশাসনিক বৈঠকে একদম পরিষ্কার এই সমস্যাটা একেবারে পরিষ্কার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 দেখুন, ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে, বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে। এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমার আর্মস নিয়ে খেলতে দেবো না। এরপর 2022 সালের 24শে মার্চ স্বয়ং মুখ্যমন্ত্রী বকটুইতে দাঁড়িয়ে পুলিশকে একদম টাইম লাইন বেঁধে দিলেন যে 1 সপ্তাহের মধ্যে অস্ত্র উদ্ধার করতে হবে, সমস্ত বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করতে হবে। কি বলেছিলেন দেখাবো। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং আমি আবার দেবাংশুকে যে কথাটা বললাম সেই কথাটা রিপিট করব, যে পঞ্চায়েত ভোটে সবথেকে বেশি রক্ত ঝরেছিল তো তৃণমূল নেতা এবং কর্মীদের, এবং সেটা তো হঠাৎ পাঞ্জা লড়ে ঝরেনি বা কেউ কাউকে ধাক্কাধাক্কিতে ঝরেনি। একেবারে এই বেআইনি অস্ত্র এবং বোমার শিকার হয়েছিল শাসক দল, বিরোধীরাও হয়েছিল, শাসক দলও হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী একেবারে পরিসংখ্যান দিয়ে বলেছিলেন। এবং এই কিছুদিন পরে 21শে জুলাই আসছে, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2023 সালে তিনি বলেছিলেন যে 15 জন মারা গেছে, প্রিপোল এবং ভোট ঘোষণা হয়েছে, আজ পর্যন্ত 29 জন মারা গেছেন, তার ভেতরে 18 জন, পরে এই সংখ্যাটা অনেক বেড়ে যায়, 18 জনই হচ্ছে তৃণমূল কর্মী। দেখাবো। পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে। তার মধ্যে
18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? অর্ণব, রহস্যটা কি? মানে আমি খুব অবাক হয়ে যাই যে যেখানে শাসক দল রক্তাক্ত হচ্ছে, একের পর এক, শুধু কর্মী নয়, কর্মী নেতার প্রাণ চলে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, স্বামীহারা হচ্ছেন স্ত্রী, বাবাহারা হচ্ছেন শিশুরা, সেইখানে কেন বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করা যাচ্ছে না? সব থেকে বড় কথা, বেআইনি অস্ত্র এবং বোমা মুক্ত করার কথা বলেছিল তৃণমূল কংগ্রেস 2011-র আগে। এখনো পর্যন্ত শুধু প্রশাসনিক দক্ষতার দিক থেকে যদি দেখি, কতটা গভীর এ সমস্যা। এ তো বেআইনি অস্ত্র এবং বোমার সংখ্যা, অন্তত মৃত এবং আহতদের পরিসংখ্যান বলে দিচ্ছে এই রাজ্যে ক্রমশ বাড়ছে, অ্যান্ড আই রিপিট, বাড়ছে। সুমন, আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা ঠিক দলের জায়গা থেকে নয়, আমি ব্যক্তিগতভাবে বলবো, এই যে একের পর এক ঘটনা এরকম ঘটছে একটার পর একটা, এটা বন্ধ হওয়া দরকার, ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। তার কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে যেটা হয় সেটা হচ্ছে, আমি আগের দিনও আপনাকে বলেছিলাম যে বিপুল ম্যান্ডেট নিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের যে স্পিরিট নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা এসেছিল, সেই স্পিরিটকে বিশ্বাসঘাতকতা করা হয়, এটা যে কোনো মূল্যে বন্ধ হওয়া দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আজকে 14 পেরিয়ে 15 বছর হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে, এক ধরনের অতিবৃদ্ধির সমস্যা তৈরি হয়েছে, এমন একটা ওভার গ্রোথ, যে গ্রোথটার ফলে আপনার মনে আছে নিশ্চয়ই, এটা 90 দশকের মাঝামাঝি সময় যখন আমরা স্কুল পেরিয়ে যখন ইউনিভার্সিটিতে ঢুকছি গ্র্যাজুয়েশন পড়তে, তখন এরকম কথা আমরা শুনতাম, একটা ঘিল যদি ছুরিস তাহলেও যার মাথায় পড়বে সে হচ্ছে সিপিএম। অর্থাৎ এমন একটা পরিস্থিতি ছিল, এমন একটা জায়গা ছিল যে গোটা সমাজটাই ছিল হচ্ছে এত বেশি মাত্রায় রাজনৈতিকভাবে, এত বেশি মাত্রায় সেখানে পেনিট্রেশন ছিল হচ্ছে সিপিআইএম এর, পুরোটাই একটা পার্টি সোসাইটি। সেই যে পার্টি সোসাইটির যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু বদলানো যায়নি। এবং সেই সময় আমরা গোটা বাম জমানায় আমরা দেখছি 56,000 রাজনৈতিক খুন। আমরা এটাও মনে আছি যে 98 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা দাঁড়িয়ে বলছেন যে 28,000 রাজনৈতিক খুন হয়েছে, যে কোনো মূল্যে এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। উনি পাল্টানোর চেষ্টা করেছিলেন, এই যে সংস্কৃতিটা পাল্টানোর চেষ্টা করেছিলেন। আর এই যে অতিবৃদ্ধির সমস্যাটা হচ্ছে, এই অতিবৃদ্ধির সমস্যাটার জায়গায় সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি কোথাও একটা সরে যাচ্ছে। রাজনীতি সরে গিয়ে, আইডিওলজির জায়গাটা সরে গিয়ে অন্যান্য কম্পোনেন্টগুলো সেগুলো সামনে চলে আসছে বলেই এই যে একটু আগে আমাদের তরুণ নেতা এবং আমাদের তরুণ যে উজ্জ্বল নেতা দেবাংশু যে কথাটা বললো, এই যে যখন আমরা 200 জনকে নিয়ে নিচ্ছি, বহু ক্ষেত্রেই আমরা খেয়াল করছি না যে কাকে নিচ্ছি। একটা স্ক্যানিং তো অবশ্যই দরকার, একটা স্ক্যানিং অবশ্যই দরকার। যখন নিয়ে নিচ্ছি, কোনো একটি লোক আসছে, কোনো একটি নতুন লোকজন আসছে দলের মধ্যে, তখন সে যে আসছে, তাকে আমি কিভাবে নিচ্ছি, তাকে আমি কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করব, বা সে কিভাবে দলের হয়ে কাজ করবে, সেই জায়গায় কোথাও রাজনীতিটাকেই প্রাধান্য দেওয়া উচিত, অন্য কোনো কম্পোনেন্টকে প্রাধান্য দেওয়া উচিত নয়। কিন্তু সেটা দুর্ভাগ্য। আর সজল দাস আজকে এতগুলো কথা বললেন যে আজকে ভালো কথা, আজকে ভারত ভ্রমণে বেরোতে পারবে না। ভারতে বেশি দূর যাব না, 18 সালে ত্রিপুরায় ক্ষমতা এসেছিল বিজেপি, 19 সালে ওখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, 95% আসন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। তারপর থেকে আরম্ভ করে আজকে 25 সাল, এই 6 বছরে অন্তত পক্ষে 300 থেকে 350 ওখানকার বামকর্মী খুন হয়েছে। এই যে ভয়ঙ্কর, ওখানে যে ভয়ঙ্কর একটা সন্ত্রাস, তারা সেইটার থেকেও আমরা বুঝতে পারি। আমি বলছি ত্রিপুরার এই প্রবণতা তোমার বীরভূমটা দেখে মনে পড়ে যায় না? আমি বলছি সুমনদা, এই দুটো রাজ্যেই পার্টি সোসাইটির কথা আমি বললাম, এই পার্টি সোসাইটির যে স্ট্রাকচার এই দুটো রাজ্যেই কিন্তু আছে। তার এটা তাকার ফলে এটাকে আমরা ভাঙা দরকার, কিন্তু এটাকে ভাঙা যাচ্ছে না। তার কারণ সদিচ্ছার অভাব। ভাঙা যাচ্ছে না, ভাঙছে না সদিচ্ছার অভাবে। সদিচ্ছার অভাব সুমনদা, সদিচ্ছা বছরের পর বছর সদিচ্ছার অভাব। জায়গাটা আমি এখানে বলছি যে সদিচ্ছা যদি নাই থাকতো, তাহলে বাবলা সরকার হত্যায় নন্দু তিওয়ারি যখন গ্রেপ্তার হয়েছে সেটাও কিন্তু ঘটতো না। মানে এই যে বারবার ঘটছে, প্রশাসনিক সদিচ্ছা নয়। অর্ণব, এক সেকেন্ড অর্ণব, আমি যেই দেখবো যে আমার একটা জেলা 95% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে, এই রকম একটা পোলারাইজ স্টেটে, সঙ্গে সঙ্গে তো শাসক হিসেবে আমার র্যাডারে ধরা পড়ে যাবে যে কিছু একটা গোলমাল আছে। এরম তো হতে পারে না যে আমি নদিয়াতে প্রতিদ্বন্দ্বী পাচ্ছি আর বীরভূমে পাচ্ছি না। হতে পারে নাকি যে অনুব্রত এমন চমৎকার ব্যবস্থা করেছে যে কেউ দাঁড়ায় না? গণ আন্দোলনের স্পিরিট থেকে এই আমাদের মানে তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল এবং বিপুল জনসমর্থন নিয়ে এসেছিল, কোথাও সেই স্পিরিটটা কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও তার বদলে তার মধ্যে একটা রাজনীতি ছিল, পজিটিভ রাজনীতি ছিল। সেই পজিটিভ রাজনীতির জায়গাটাই কিন্তু বহু মানুষকে আকৃষ্ট করেছিল, বহু মানুষকে নিয়ে এসেছিল। এখনো একটা বড় সংখ্যক মানুষ যেটাকে সমর্থন করছে এই সরকারকে, তার কারণ রাজনৈতিকভাবে সমর্থন করছে। কিন্তু এই রাজনৈতিকভাবে সমর্থন করলেও এই সমর্থন করার যে স্পিরিট, সেই স্পিরিটটাকে কোথাও ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না, এটাই আমি বারবার করে বলছি। এবং আমি বলছি যে সদিচ্ছা অনিল বসু বা নন্দরানী দলের যে সদিচ্ছা, অনিল বসু বা নন্দরানী দলের যে মার্জিন, ভোটে জয়ের যে ব্যবধান,
সেটা সিপিএমের শীর্ষ নেতৃত্বকে লজ্জিত করত, এখন তো লজ্জাটাই উধাও হয়ে গেছে। আমার বক্তব্য যে যত ভোটে জিতবে অথবা যতটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই জয় হবে, এটা কি গণতন্ত্রে গর্ব করার মতো বিষয় নাকি? সেটা এখন হলেও নয়, আগে হলেও যেগুলো হয়েছে চূড়ান্ত অন্যায় হয়েছে, খোলা গলা এই কথা বলতে হবে। আমি একটু বলি, সেটা হচ্ছে দেখুন এখন তৃণমূলীদের অসৌচ চলছে, পরপর 3 দিনে 3 জন কর্মী মারা গেছে ওদের। আমার বক্তব্য হচ্ছে অর্ণবদা একটা ভালো কথা বলেছে, ওভার গ্রোথ। তো ওভার গ্রোথে যদি দলকে আপনি বাঁচাতে চান তাহলে আপনি দলের বাইরে বেরিয়ে আসুন, খানিকটা পর্যন্ত কমবে। আপনি দলের বিরোধিতা করে কথা বলুন, বাইরে আসার নয়, শুদ্ধিকরণ প্রয়োজন, শুদ্ধ করতে হয়। আমি যেটা বলেছিলাম, আমি আগেই বলেছি যে জোড়ায় জোড়ায় একে দেখে তৃণমূল দেখে আমার কংগ্রেসের একটা পুরনো সিম্বল মনে পড়ে। এই লাইনটা উনি মেলাতে পারলেন না। ত্রিপুরায় আমি যেটা বলতে চেয়েছিলাম, ভারত ভ্রমণ করতে পারবে না, যে বিজেপির হাতে বিজেপি কর্মী খুন, এইটা আজকে ইস্যু। মরছে তৃণমূল, মারছে বিজেপির হাতে বিরোধী খুন হলে দারুণ। দাদা সবটাই খুব খারাপ। সাবজেক্টের উপর আমি বলেছিলাম যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটা আপনি ভারত ভ্রমণ করে দেখাতে পারবেন। আমি সুমনদা দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে আমরা যখন ত্রিপুরাতে ঢুকেছিলাম 2021 সালে, সেই সময় একটা ঘটনা আপনার মনে আছে? একদম মনেও আছে, আর্কাইভেও আছে। দিনের পর দিন গাড়ি ভাঙা হয়েছে, পেটানো হয়েছে। আমাদের সাথে কি হয়েছে তো সেটা সবাই দেখেছে। আমি বলছি ত্রিপুরার একটা 24/7 গণমাধ্যম শহর আগরতলায় তাদের অফিসটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, গুড়িয়ে। তারা ফাঁকা ছাদের মধ্যে দাঁড়িয়ে, ভাঙচুরের মধ্যে দাঁড়িয়ে লাইভ টেলিকাস্ট করছিল। আর দ্বিতীয়, সিপিএম এর যে প্রধান কার্যালয়, আমার বিরোধী হতে পারে সিপিএম, কিন্তু তাদের প্রধান কার্যালয় ত্রিপুরা, সেটা বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়ার পর অফিশিয়াল প্রেস কনফারেন্স করে বিজেপি বলেছিল ये तो सिर्फ ट्रेलर था। আচ্ছা, অফিশিয়াল প্রেস সবার কাছে যাব, আবার এই আলোচনা আসবে। দেখুন, আমি পরিষ্কার বলছি, একটু আগে এই যে অর্ণব কথাটা বলছিল, এই যে পলিটিক্যাল কোচিং এর কথা, এই যে যখন পলিটিক্যাল কোচিং করে খুনের মামলা দেয়নি বিরোধীদের, একটার পর একটা লোককে খুনের মামলা দিয়ে তাদেরকে ঢুকিয়েছে ভেতরে, পার্টিতে এসো। আর এমনি যে এই যে বলছে বিরোধী, এটা তোমরা নাম কেন বলো না? মানুষ ভূঁইয়ার কথা বলছো তো? শুনুন, এই যে বলছে যে দূরবীন, এদের দূরবীন বিরাট বড়, তৃণমূলের দূরবীন সব রাজ্য দেখতে পায়, নিজের রাজ্য তো। ক্যানিং পশ্চিম বিডিও অফিসের 100 মিটারের মধ্যে তৃণমূলের পার্টি অফিস, আপনি মিলিয়ে নিন, আপনার প্রতিনিধিকে পাঠান। একটা মাত্র বিরোধী ছিল, কংগ্রেসের প্রতিনিধি ছিল একটা, তাকে পর্যন্ত নমিনেশন উইথড্র করতে বাধ্য করেছে শওকত মোল্লা। আচ্ছা, তোমরাই বা কেন তোমরাই বা কেন একটা মাত্র, তোমার ভঙ্গিতেই বলি, একটা মাত্র বাইরেন বিশ্বাসকে নিজেদের দলে রাখতে পারলে না, বা দল বদল করতে পারে এরম লোককে তোমরা টিকিট দিলে? দেখুন, আপনি এটা বলবেন যে এটা কি কোনো বীরত্ব নাকি? আপনি আমাকে আমরা যদি দুর্বলতা, সরকার যদি চায়, এটা তোমাদের দুর্বলতা যে যাকে তোমরা টিকিট দাও সে তোমাদের ডুবিয়ে, জোটকে ডুবিয়ে, সব থেকে বড় কথা ভোটারদের ডুবিয়ে অন্য দলে চলে যায়। সুমন দা 100% যদি মনে করে সরকার তার ক্ষমতা, টাকা পয়সা, মিথ্যা মামলা, পুলিশ থাকে, এগুলো করা যায়, মিথ্যা মামলা দিয়ে করা যায়, পয়সা দিয়ে করা যায়। আমি কৌস্তবের কাছে যাব, প্লিজ। মানে আমি তাকেই তো দল, হ্যাঁ, সে 21-এ জিতেছিল, সে আজও তৃণমূলে আসেনি। কংগ্রেসের যার এমএলএ এর কথা বলছি, 23-এ জিতেছিল। আরে ভাই, পঞ্চায়েতগুলো, পুরসভাগুলো যদি দল যা চালচুলো এই রাজ্যে, সেই হিসাবে শুভেন্দু ধরে রাখতে পারে, তোমাদের পতাকা নিয়ে মালদা মুর্শিদাবাদ দখল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাম্পল দিল না, ধরুন মানুষ ভূঁইয়াকে যে দলে তারাকে ওপর দিয়ে ওভাবে ছুটতে হয়েছিল, আপনি তাদের সাথে যদি জোট করেন, আরে খুনের মামলা দিয়ে তাকে দলে নিয়েছো, থাকবে ওই দল। খুনের মামলা এই জোটটা রাজ্যের ক্ষেত্রে বলছো দেবাংশু, না সর্বভারতীয় ক্ষেত্রে বলছো? সর্বভারতীয় ক্ষেত্রে তোমরা যখন INDI এর সঙ্গে জোট করো, ইন্ডিয়া বলো না, এটা বড় দেশের কথা। আচ্ছা, আমার পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো যে চাকরি একেবারে স্পষ্ট, এই যে পরিবারটার আমাদের সম্পূর্ণ সমবেদনা, সহানুভূতি এবং শোকার্ত পরিবারের জন্য নিঃসন্দেহে থাকবে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে একেবারে পরিষ্কার গোটা বাক্যে আমি প্রশ্ন তুলছি যে যদি একটি পরিবারকে রাজনৈতিক হিংসার শিকার
অসহায় শিকার বলতেও আমার কোনো অসুবিধে নেই। এই অসহায় শিকার একটি পরিবারকে রাজ্য সরকার চাকরি দেয়, তাহলে ওই তৃণমূল দলে বা বিরোধী দলে যে অসংখ্য মানুষ রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে নিয়মিত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, এই প্রত্যেকটা পরিবারকে কেন চাকরি দেওয়া হবে না? যে কোনো লজিক্যাল সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রশ্ন তো তুলবেন, আর এই প্রশ্ন উঠছে। পরের প্রতিবেদন। আজকে গিয়েছিলাম দিদির কাছে ওই চাকরির বিষয়, চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়ে এসেছে। বৃহস্পতিবার ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খান। শনিবার নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি পরিবারের পাশে আছেন এবং সেই পরিবারকে বাঁচানোর জন্য আমরা একটা আবেদন করেছিলাম দিদির কাছে যে তাকে তার পরিবারের একটা চাকরির জন্য, দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। আর সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিহত তৃণমূল নেতার স্ত্রী জানালেন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন। আজকে গিয়েছিলাম দিদির কাছে ওই চাকরির বিষয়, চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়ে এসেছি, চাকরিটা দেবে, দিদির ওপরে ভরসা। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, তৃণমূল নেতা খুন হলেন, ধরাও পড়লেন তৃণমূলের নেতাকর্মী, আর তারপর যদি সেই নিহত নেতার স্ত্রীকে চাকরি দেওয়া হয়, তাহলে রাজনৈতিক সন্ত্রাসের জেরে জেলায় জেলায় বিরোধী দলের যে নেতাকর্মী কিংবা সমর্থকের মৃত্যু হচ্ছে, তাদের পরিবারকে কেন চাকরি দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরির ব্যবস্থা বলবো, আর অন্যরা খুন হলে বেশ হয়েছে বলবো, এটা হবার কথা না। এটা কোনো সরকারই না। সরকার মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় গুন্ডা পুষছে, মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের সব বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসেরও অতীতে যারা মারা গিয়েছে রাজনৈতিক সন্ত্রাসে, তৃণমূলের সন্ত্রাসে, তাদেরও বাড়ির লোক চাকরি পায়নি। এখন নির্বাচন আসছে, যদি ছুটে যায় পরিবার, যদি পরিবার অন্য কথা বলে অন্যদের হাতে চলে যায়, তার জন্য এখন চাকরি। আরে নিজের পার্টির লোক লড়াই করে মরেছে, তাতে সরকারি চাকরি কেন হবে? হকের চাকরি ফেরতের দাবিতে যে যোগ্য চাকরি প্রাপকরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে যাচ্ছেন, তারাও এই চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ একজন মারা গেছে, তার ওয়াইফকে চাকরি দেবে, যেহেতু খুন হয়েছে, একটা মর্মান্তিক ঘটনা, সেখানে দাঁড়িয়ে ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন। কিন্তু যেখানে 19,000 জন যোগ্য চাকরি গেল, সেটা কি মর্মান্তিক ঘটনা নয়? সেটাও তো সমান মর্মান্তিক ঘটনা, কারণ ওখানে খুন হয়েছেন, মারা গেছেন একজন, পরিবার চালাতে হবে, তাকেও যেমন দিতে হবে, সেরকমভাবে এটা সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে, সেটাও এক প্রকার খুন। রাজনৈতিক কারণে নিহতদের পরিবারকে চাকরি দিতেও কি আমরা ওরা? উঠছে এই প্রশ্নই। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমি একবারও বলবো না যে পুলিশের ভার্সান অনুযায়ী বকরা নিয়ে খুন হলো তারপরও কেন সেই পরিবার চাকরি পাবে। একবারও বলবো না যে তৃণমূলে দ্বন্দ্ব, খুনোখুনি, তারপর সেই পরিবার কেন চাকরি পাবে। আমাদের অবস্থান খুব পরিষ্কার, সেটা হচ্ছে রাজ্য জুড়ে যত খুন হবে সেই প্রত্যেকটি কেসে দলমত নির্বিশেষে এই অভাবী পরিবারগুলোকে চাকরি দিতে হবে। তার কারণ একটা ঘটনা এই অন্য ঘটনার থেকে প্রশাসনিক প্রধান বা প্রশাসন সরকারের দৃষ্টিভঙ্গিতে আলাদা করা যায় না, যাওয়া করা সম্ভব নয়। ঘটনাচক্রে আজকে যখন ওই 19,000 চাকরিহারা শিক্ষক তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযান করছেন, তখন একটি মাত্র পরিবারের মুখে হাসি ফুটবে, বা হাসি ফুটবে বলবো না, কিছুটা সুরাহা হবে তাদের এই যন্ত্রণার। এটা তো হতে পারে না। রাজনৈতিক খুনে চাকরি শুধু হতে পারে না, সবার ক্ষেত্রে চাকরি কেন হবে না, প্রত্যেকটি ক্ষেত্রে কেন হবে না, এই নিয়ে আমি আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসি। সুমন, যে কোনো মৃত্যুই আমাদের কাছে কষ্টদায়ক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় মৃত্যু অনেক দিনের, তাই যারা রাজনৈতিক হিংসায় মারা যাচ্ছে তাদের জন্য যদি কোনো পেনশন বা চাকরি হয়, আমি সাধুবাদ জানাবো, কেননা তারা বোধহয় কোনো একটা আদর্শের জন্যই প্রাণটা দিয়েছে। কিন্তু যাই হোক, ইদানিংকালে যারা মারা যাচ্ছে তারা স্বার্থের সংঘাতেই মারা যাচ্ছে, সে প্রশ্নটা বাদ থাকা যাক। কিন্তু যেহেতু মারা গেছে, সরকার কিন্তু চাকরি আমি সিলেক্টিভলি দেবো, আমার যেখানে কাজে লাগবে তাকে দেব। হ্যাঁ, আমি যদি দেখি মদ খেয়ে মারা গেছে, তাকে চাকরি দিলে আমার কাজে লাগবে তাই চাকরি দেবো, আর অন্যদের চাকরি দেব না। এই যদি চাকরিটাকে আমি সরকার থেকেও যদি অস্ত্র হিসেবে ব্যবহার করি, সেটা বিপজ্জনক। সেখান থেকে আমাদের সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। তবে সুরন, ফিরে আসি যে
তুমি যে কবিতাটা গোড়ায় ব্যবহার করলে সেই শঙ্খ বসে সবিনয় নিবেদন, একটা কথা কিন্তু আমার সেখানে ছিল, বজ্র কঠিন রাজ্য শাসন, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিক। সেই বজ্র কঠিন শাসন যদি সত্যিকারের থাকতো, বজ্র কঠিন মানে এমনই শাসন যে শাসন নিরপেক্ষভাবে সব অত্যাচারের বিরুদ্ধে, সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু যদিও কবি সেখানে বলতে চাইছিলেন আমি এমন একটা শাসন, বা শাসকের শাসন, কিন্তু বজ্রকঠিন বলতে যেটা আমরা বোঝাচ্ছি, আমি সেভাবেই ব্যাখ্যা করতে চাই যে সত্যিকারের নিরপেক্ষ একটা শাসন থাকতো, যে শাসন কোন অন্যায় দেখলে সে তার দল বা তার পতাকা দেখবে না, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটতো না। পশ্চিমবঙ্গে এখন যেটা ঘটছে একেবারে স্বার্থের সংঘাত, পাড়ায় কোথায় কি আর্থিক আছে সেগুলো তুলবো নানানভাবে, সেই আর্থিক যখন সংঘাতের জন্যই একে অপরে লড়াই করছে। আগে কিন্তু আমরা এগুলো দেখতাম না, যেটা কিছুটা খুব সুন্দরভাবে অন্য বলছিল। মানুষ যদি আদর্শের পেছনে ছোটে, কমরেডশিপ যদি তৈরি হয়, তখন আমি আপনার একই দলের লোককে মারতে যাবেন না, কেন আদর্শ সেখানে নেই, সেখানে খালি স্বার্থ, আমার টাকা, এর ওপরে এই বাজারটা আমার দখলে থাকে, ওকে মেরে দিলে এই বাজারটা আমার দখলে আসবে, এই ইউনিয়নটা আমার দখলে আসবে, এই যে আর্থিক জায়গা আছে সেটা আমার দখলে আসবে। তার জন্য আমি ভাবছি না ও আমার কমরেড, ও আমার নিজের দলের লোক, আমার একসঙ্গে পতাকাবাহী, সেটা আমি ভাবছি না। আমি ভাবছি কি ওকে মারলে আমার ব্যক্তিগত লাভ, আমার গোষ্ঠীগত লাভ, আমার হচ্ছে যে পাড়ায় আমি আরও বেশি মাস্তানি করতে পারবো, আরও বেশি ভোট আনতে পারবো, আমার মর্যাদা বাড়বে। এই জায়গাকে যারা নিয়ে যাচ্ছে এবং যারা প্রশ্রয় পাচ্ছে, প্রেরণা পাচ্ছে, তাদের কিন্তু আজকে যেটা অর্ণব সুন্দরভাবে বলেছে, আমার মনে হয় অর্ণব শাসক দলের লোক আমি জানি, তবুও যে আহ্বান আজকে যেটা করেছে, সেই আহ্বান আমি চাইব শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে গিয়ে পৌঁছক। তারা ভাবুক যে সময় এসেছে এই ধরনের শয়তানি যারা করে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের সুনাম যারা নষ্ট করছে নিজেদের স্বার্থের জন্য, তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা, এবং সেটা সম্ভব যদি আমরা পুলিশকে বজ্র কঠিন শাসন যদি আমরা নিয়ে আসতে পারি, পুলিশকে নিরপেক্ষভাবে যদি আমরা কাজ করতে দিতে পারি। যদি না দিই, পুলিশেরও পয়সা বাড়বে, পুলিশের কিছু অফিসারের পয়সা বাড়বে, আর দলের নেতারা ফুলে ফেপে উঠবে, আবার দলের মধ্যেই লড়াই হবে, আবার দলের মধ্যেই এই শহীদ আর শহীদ হন্তা তৈরি হবে। শহীদ হতে পারে না এরা, তো শহীদ হয় কি? সুমনদা, আমি একটা কথা বলি, আপনি এই রাজাদা যে কথাগুলো বললো তার একটা ইঙ্গিত আমরা সেলিমদার বক্তব্য যেটা শুরুতে আপনি বাইট দেখালেন, যেটা বললেন তৃণমূলের নিহতদের জন্য চাকরি, বিরোধীদের জন্য নেই কেন। আমি কেন উত্তরটাই যাবো না, তবে আমি শুরুতে এইটুকু বলছি, সেটা আমি বলিনি, আগে চলে গেলে মুশকিল, পরে সুইচ টিপলে চলতে হয়। আমি বলছি সুমনদা, সেটা হচ্ছে বিরোধীদের যখন ধরুন কোনো কেউ মারা যাচ্ছেন, কেউ কোনো সমস্যায় প্রাণ হারাচ্ছেন, তাদেরকে সরকার যখন স্বাভাবিক নিয়মে কম্পেনসেট করতে পর্যন্ত যাচ্ছে, এই বিরোধীদের বক্তব্য কি হচ্ছে? বলছে সরকার কিনতে যাচ্ছে, সরকার মুখ বন্ধ করার জন্য টাকা দিচ্ছে। এই কথাগুলো যারা শুরুতেই বিরোধী বলছে, এক সেকেন্ড দেবাংশু, না না তোমার আমি বলছি তুমি হয়তো মুর্শিদাবাদের প্রেক্ষিতে এই শব্দটা বলছো, আমার বক্তব্য সরকারি নীতি, সজল কি বললো, কৌস্তব কি বললো, সৌম্য কি বললো, তার উপর নির্ভর করে না। সরকারি নীতি হচ্ছে যে রাজনৈতিক হিংসায় আমাদের রাজ্যে একজন মানুষ মারা গেলে তার পরিবারের লোক চাকরি পাবে, পিরিয়ড। তখন সরকার দেখতে পারে না, আমি বলছি রাজনৈতিক দল নয়, বিরোধী, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে স্টুডিওতে এসে বলবে আমাদের কর্মীদের কিছু হলে চাকরি কেন হবে না, যদি এটা ন্যায্য দাবি হিসাবেও ধরি, তাহলে সেই মানুষগুলো যখন পরবর্তীকালে সরকার অ্যাকশন নিয়ে মুখ বন্ধ করার কথা বলে কেন, যে সরকার মুখ বন্ধ করতে চাইছিল। দুই নম্বর কথা হচ্ছে ওই তামান্না বাচ্চা মেয়েটার, ওকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তামান্নার মাকে সরকারকেই চাকরি দিতে হবে। চাকরি দিতে যায়নি, টাকা দিতে গেছিল। বাবাকে টাকা দিয়ে কিনতে গেছিল। আমি বলছি মুর্শিদাবাদে টাকা দিয়ে কিনতে গেছিল, তামান্নাকে ঘুরিয়ে টাকা দিয়ে কিনতে গেছিল, চাকরি কবে কোথায় নিয়ে গেছিল। এক মুখ্যমন্ত্রী এই মৃত্যুর ক্ষেত্রেও ওরা নতুন করেননি, পঞ্চায়েত নির্বাচনের পরেও বলেছিলেন যে এতগুলো লোক মারা গেছে, যতগুলো ওনার দলের লোক মারা গিয়েছিল, সেখানে বিরোধীরা যে মরেছিল সে সমস্ত বিরোধী দলের হয়ে একবারের জন্য বলেননি। অতএব এই কথাগুলো অত্যন্ত নিম্নমানের এবং ঘৃণ্য। আমাদের দেশটা গণতান্ত্রিক, মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক, তারা একটা পদ অধিকার থাকে, সরকারি চাকরি তাদের জমিদারি নয়, অতএব ইচ্ছে করলেই কাউকে দেয়া যায় না, দেওয়ার জন্য একটা নিয়ম থাকতে হয়। যেমন আমি বলছিলাম পুলিশে চাকরি করতাম,
এবং সেটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, সব নাগরিকের। পুলিশে কর্তব্যরত অবস্থায় মারা গেলে চাকরিতে একটা নিয়ম আছে। শর্তটা কি? যে সে কতদিন তার চাকরিটা বাকি ছিল, আর এই যে সে মারা যাওয়ার পর ওই পরিবারে কাউকে যদি চাকরি না দেওয়া হয় তাহলে পরিবারটা ভেসে যাবে কিনা, এটা একটা এনকোয়ারি করা হয় 3 জনের কমিটি নিয়ে। তারপর রিপোর্ট দিলে তাকে চাকরি দেওয়া যায়, না দেওয়া যায় না। আর এখানে আমি তো বলছি পঞ্চায়েত নির্বাচনে যে 64 জন মারা গিয়েছে তার মধ্যে 34 জনই তৃণমূলের ছিল, তাদের কাউকে তো চাকরি দেওয়া হয়নি। তাহলে আজকে ভাঙড়ে যে খুন হলো তাদের পরিবারের চাকরি দেওয়া হবে, নিয়মটা কি আমাদেরকে পাঠানো হয়েছিল আনিস খানের বাবাকে কিনতে। প্রশ্ন আমি বড় করব, সেটা হচ্ছে একেবারে যে প্রত্যেকটা ক্ষেত্রে কেন সমানভাবে চাকরি পাওয়া যাবে না। কিন্তু আমার অস্বস্তিটা ক্রমশ বাড়ছে, কারণ এতবার অন্তত গত কয়েক মিনিটে 10 বার চাকরি শব্দটা উচ্চারিত হলো তার সামনে, অথবা সেই বিরাট যে 19,000 অসহায় চাকরিহারা শিক্ষক, তার মধ্যে চিন্ময় মণ্ডলও আছে, তাদের সামনে যারা এই চাকরির দাবিতে আজকে ওই ভয়ঙ্কর কালো মেঘ মাথায় রেখে বৃষ্টি সামলে তারা নবান্ন অভিযান করেছিলেন, তাতে তাদের জীবনের কালো মেঘ কতটা সরেছে তাদের কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে এই এতক্ষণ যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুগন্ধে প্রচুর মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। দেবব্রত ঘোষ লিখছেন, একের পর এক খুন, বোঝাই যাচ্ছে বাংলায় ভোট যুদ্ধ আসন্ন। জয়ন্ত রায় কর্মকার লিখছেন, মাংস এক টুকরো কিন্তু খাবার লোক রোজ বাড়ছে, তাই কামড়াকামড়ি তো হবেই। সুব্রত পাল লিখছেন, ভোট পরবর্তী হিংসা দেখেছে বাংলা, এবার ভোট পূর্ববর্তী হিংসাও যুক্ত হলো। শেখ শামীম লিখছেন, 26-এর নির্বাচনে 10 মাস আগেই রক্তে ভিজে গেল বাংলার মাটি, নির্বাচনের সময়ের কথা ভেবে শিউরে উঠছি। ভূপতি নস্কর লিখছেন, মারামারি খুন এখন জলভাত, যা রাজনৈতিক আদর্শকে কলুষিত করে। আমার পরের প্রতিবেদন, চিন্ময়রা আজকে গোটা দিন ধরে যে আন্দোলনটা করলেন, তারপর তারা মুখ্য সচিবের সঙ্গে দেখাও করলেন এবং প্রকাশ্যে অভিযোগ করলেন যে সেই সাক্ষাৎকার আশার আলো তো দেখালোই না, মাত্র 10 মিনিট মুখ্য সচিব নাকি তাদের সময় অ্যালট করেছিলেন, তাদের এটা অভিযোগ। আমি দ্রুত একবার এই গোটা দিনের ছবিটা এক ঝলকে আপনাদের সামনে রাখবো। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জট কাটল না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঙ্কার ছাড়লেন যোগ্য চাকরি প্রাপকরা। যোগ্য তালিকা শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তুলে দিন আজকের। যদি না দিতে পারেন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন। আমরা মুখ্যমন্ত্রীর পথপানে চেয়ে ঠায়ে বসে রইলাম যোগ্য তালিকা পাবার জন্য। সোমবার সকাল থেকে এসএসসির চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা এখানে বসে যান, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন। যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, 22 লক্ষ ওয়েমার প্রকাশ করা সহ 7 দফা দাবি ঘিরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বাঁধে। এই সরকার চোর, এই সরকার অন্যায় করেছে আমাদের প্রতি। কি ফালতু অন্যায় করেছে? আমি কেন বলবো? আপনি আমাদের বলছেন আমাদের চাকরিগুলো চলে গেছে, আমাদের বাবা মা কে খাবে? আমার বাচ্চা আছে, কি খাবে? কোনো শত্রুতা নেই, মজা মারছে না ওরা। কখনো পুলিশের সঙ্গে তর্কাতর্কি, কখনো পুলিশের বাধা টপকে একেবারে দুমানুষ সমান গার্ডরেলের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা। যখন চোরেরা আসে, যখন টেন্টেডরা আসে, তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এইরকম একটা লম্বা ব্যারিকেড, কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আটকাতে 2 মানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড জাল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। রাস্তার সঙ্গে গজাল দিয়ে এবং ওপরে লাগিয়ে দেওয়া হয়েছিল লোহার ক্লিপ। পুলিশের বিশাল বাহিনী, র্যাফ, কমব্যাট ফোর্সের পাশাপাশি তৈরি রাখা হয় জল কামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বাহিনীকে।
হাওড়া ময়দানের দিকে আসার পর সেখান থেকে আবার রাস্তা দুটো ভাগে ভাগ হবে, যে দুটো দিকে ব্যারিকেড রয়েছে। একটা ডান দিকে ঢুকলে হচ্ছে বঙ্কিম সেতুর নিচে দিয়ে যেতে হবে, এমজি রোড যেখানটা ব্লক করা হয়েছে, আর একটা হচ্ছে বাঁদিকে, যদি এই মোড় থেকে আমরা বাঁদিকে যাই তাহলে বাঁদিকে গেলে হচ্ছে মল্লিক ফটক, সেই মল্লিক ফটকের যে রাস্তাটাও কিন্তু ব্লক করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে যেন একটা টিচার্স এবং নন টিচিং স্টাফ নয়, যেন এ রাজ্যে কোনো সন্ত্রাসবাদীদের কোনো মিছিল হচ্ছে। অবশেষে মুখ্য সচিবের সঙ্গে শিবপুর পুলিশ লাইন্সে বৈঠক করতে যায় চাকরিহারাদের 23 জনের প্রতিনিধি দল, কিন্তু বৈঠকে মেলেনি সমাধান সূত্র। তবে কড়া বার্তা দিয়েও শেষ অবধি অবস্থান প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব, এবার মুখ্যমন্ত্রী বাড়ি যাব। এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েও সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আরজিকর আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়। রাষ্ট্রবাদীরা একত্রিত হন, বিজেপি আপনাদের পাশে আছে, আপনারা এই লড়াইতে একা নন। মমতা ব্যানার্জি চাকরি চোর, পার্থ যে টাকা তুলেছে তার 80 টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে। গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে, নবান্নতে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো, এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন। চাকরি হারাদের নিয়ে শুভেন্দু কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন। তার কারণ এই রাম এবং বাম কংগ্রেস, এদের আইনজীবী বা এদের নেতারাই তো সকলের চাকরি খেতে হবে, সকলের চাকরি আমরা খাবো। একজন বিচারপতি ছিলেন শুভেন্দুবাবুর জেলায়, শুভেন্দুবাবুর দলের সাংসদ হয়েছেন। কি পৈশাচিক আনন্দ, চাকরি খাচ্ছি। তো তারা আবার এই কথাগুলো বলছেন কেন? এদিকে এসএসসির নতুন নিয়োগের জন্য আবেদনের সময়সীমা 14 জুলাই থেকে বাড়িয়ে 21 জুলাই পর্যন্ত করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকে সকালে আকাশের একেবারে ঘোর কালো মেঘ দেখে অনেকে বলছিলেন যে নবান্ন অভিযান হবে কিনা। নবান্ন অভিযান হলো, কিন্তু এই যারা করলেন সেই চাকরিহারা শিক্ষকদের জীবনের কালো মেঘ আদৌ কাটার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন কিনা আমি শুনে নেব চিন্ময় মণ্ডলের কাছ থেকে, যে আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে 1.5 বছর ধরে যারা কার্যত রাস্তায় লড়াইটা করছেন, আজকে কোনো রকম আশার আলো তারা দেখছেন কিনা। দেখুন, প্রথমেই বলবো যে আজকে আমাদের নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানের জন্য গত শনিবার থেকে যে পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছিল যেন সত্যি আমরা যেন কোনো সন্ত্রাসবাদী, আমরা পাকিস্তানি, আমরা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি। আমরা সরকারের আন্ডারেরই টিচিং এবং নন টিচিং স্টাফ, এবং সরকারের দুর্নীতির জন্যই আজকে আমাদের চাকরিটা গেছে, এটা স্পষ্ট। এই জায়গায় সরকারের কোনো আধিকারিকও বলতে পারে না চোখে চোখ রেখে যে আমাদের দোষ নেই বা সরকারের দোষ নেই বা দুর্নীতি হয়নি, এই কথা কেউ বলতে পারে না, এটা হলফ করে বলতে পারি। আজকে আমাদের আন্দোলনের পরে আমরা যখন সুযোগ পেলাম দেখা করার, তখন দেখা করানোর নামে এটা একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ হলো নাকি, যেখানে গিয়ে আমাদেরকে বলা হলো যে এখানে একটা আলোচনা হবে। আমরা আলোচনার জন্য গেলাম, বিগত 1.5 বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি, আর মুখ্য সচিব মাত্র 10 মিনিটের জন্য আমাদের সঙ্গে দেখা করলেন। আমরা কথাগুলো শেষ করে উঠতে পারলাম না, উনি ছেড়ে চলে গেলেন এবং বললেন আমার সময় নেই। সেখানে দাঁড়িয়ে আর কি বলার থাকে যে এই সরকার যারা আমাদের যোগ্যদের জন্য লড়াই করছে না, আর কোর্টের ভেতরে দেখছি নির্লজ্জের মতো এসএসসির হয়ে আইনজীবী বলছেন অযোগ্যরা কেন পরীক্ষায় বসতে পারবে না, অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টে কেন চাকরি দেওয়া যাবে না। তাহলে এত বড় নির্লজ্জতার উদাহরণ কি আর কোনো কিছু আছে, যেখানে কোর্টে গিয়ে কোর্ট ভর্ৎসনা করছে সরকারকে, তারপরেও ডিভিশন বেঞ্চে গিয়েও একই ঘটনা। আমাদের কথা, যারা টেন্টেড তাদেরকে কেন অবিলম্বে টার্মিনেট করা হচ্ছে না, কেন জোর দিয়ে বলা যাচ্ছে না, মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে এরা তো টার্মিনেশন হওয়া উচিত, এবং ইমিডিয়েটলি কেন করা হচ্ছে না। আজকে যোগ্যরা 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছে, তাদের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী একবার বসতে পারলেন না। আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী প্রতিটা বছরে বছরে বিভিন্ন আন্দোলনের পরে নাকি তাদের সঙ্গে বসেন। প্রথম কথা, এত বছর বছর আন্দোলন প্রতিটা প্রফেশনাল মানুষ কেন করেন, কিসের জন্য করেন? সবারই কি তাহলে একটাই পদ্ধতি যে আন্দোলন করে আমাদের অধিকার ফিরে পেতে হবে? কেন হতে হবে পশ্চিমবাংলার মানুষের কাছে এই ধরনের একটা সরকারের নির্লজ্জতার উদাহরণ কেন বারবার পাবো আমরা? আমরা চাই যে সমস্ত অথরিটি, যে সরকার আমাদেরকে পথে নামালো,
তাদের যেন শাস্তি হয় এবং বিচার ব্যবস্থা যেন তাদের শাস্তির মাধ্যমে একটা উদাহরণ তৈরি করে, যাতে ভবিষ্যতে এই ধরনের যোগ্যদেরকে আর শাস্তি পেতে না হয় ওনাদের দোষে। এবং আমরা কি চেয়েছিলাম আজকে, আমরা বারবার বলেছি টেন্টেড আনটেন্টেডদের লিস্ট তালিকাটা দিন, বারবার ওনারা বলে গেছেন দিলে কি হবে। আমরা বলছি দিলে কিছু হবে কি না হবে আপনাদের ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট কি কোথাও বলেছে দেওয়া যাবে না? বারবার বলেছে যে কেন আলাদা করা যাবে না, সেগ্রিগেট করুন, তালিকাটা দিন না, আজকে রাতের মধ্যে দিয়ে দিন না। এসএসসি নাকি একটা স্বয়ংশাসিত সংস্থা, আমরা বারবার শুনেছি, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, অথচ এসএসসির চেয়ারম্যান কিন্তু এই তালিকা রেডি করে বসে আছেন, তিনি দিতে পারছেন না ওপর মহলের নির্দেশ ছাড়া। ওপর মহলটা কারা, কেন আটকাচ্ছেন? দিতে দিন না। 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে দিন না। ডিভিশন বেঞ্চ তো জানিয়েছিল যে ওএমআরগুলো পাবলিক ভিউয়ের জন্য প্রকাশ করা হোক, কেন দেওয়া হচ্ছে না? কিসের এত ভয়? আপনারা সমস্ত তথ্যগুলো দিন, যোগ্যদের বাঁচান, যোগ্যরা যাতে পুনর্বহাল হতে পারে রিপ্যানেলের দাবি আপনারা রাখুন। কেন বারবার তাচ্ছিল্য করছেন, কেন তাদেরকে পথে মারছেন? আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো একজন নেতার খুন হওয়াতে তার চাকরি হয়ে যাচ্ছে তার পরিবারের কারোর। এটা হওয়া উচিত, আমি বারবার বলেছি এটা হওয়া উচিত, কারণ তার পরিবারটা তো ভেসে যাবে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু তার সাথে এর মধ্যে যেন কোনো রাজনীতি না হয়, 1 নম্বর। 2 নম্বর, আজকে 19,000 যোগ্যরা আজকে সরকারের দুর্নীতির জন্যই তো চাকরিটা হারালাম, তাহলে এটা কি সরকারের একটা খুন নয়? তুমি বলছো সরকারের কি কোনো দায়িত্ব নেই? আমি এইখানে দেবাংশুর কাছে আসব যে এই ফিলিংটা শুধু চিন্ময়দের তো নয় যে সরকারের দরদ শুধু দাগিদের জন্য। আজকে রায়তে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দে লিখছেন যে এটা দুঃখজনক এবং বিভ্রান্তিকর। রায়তে লিখছেন যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে, সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। অর্থাৎ এই কনফিউশন শুধু চিন্ময়দের নয়, কলকাতা হাইকোর্টও তাই মনে করছে। সুমন, আমি আপনার প্রশ্নটার আগে একটা ছবি দেখাতে চাই, আমি অনুরোধ করবো যদি ছবিটা দেখানো যায়। সেটা হচ্ছে যে বিরোধীরা আজকে কুম্ভীরাশ্রু বহাচ্ছেন, আমি তাদের জন্য জাস্ট এই ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা দুজনকে দেখা যাচ্ছে, একজন হচ্ছেন শামীম বাবু, এই ফিরদৌস বাবু যিনি আপনাদের স্টুডিওতে প্রায়ই আসেন, আরেকজন হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি। দুটো রাজনৈতিক দলের সদস্য এবং দুজনই আইনজীবী। যেদিনকে এনাদের চাকরি বাতিল হয়, এরকমই শিক্ষকদের চাকরি বাতিল হয়, সেই দিনকে এনারা দুজন কোনো একটি চ্যানেলের স্টুডিওর গেস্ট রুমে বসে সন্ধেবেলায় কেক কেটে সেলিব্রেট করেছিলেন। এই মানুষগুলো আজকে এদের জন্য কুম্ভীরাশ্রু বহাচ্ছে। আমি সেদিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো সরকারের তো জেনুইন অশ্রু, কুম্ভীরাশ্রু তো নয়। তাহলে সরকার কোর্ট এই কথা বলছে কেন? কারণ হচ্ছে সুমন, আমি বলছি আপনাকে, আপনার প্রতিবেদনে আমাদের একজন দিদি, শিক্ষিকা দিদি, তিনি বক্তব্য রাখছিলেন, প্লাস হচ্ছে এদের দুজনের বক্তব্য আমরা দেখাবো যে তারা কি বলছেন। আমি শিক্ষিকা দিদি, তিনি বলছিলেন যে অযোগ্যদের সরকার সিকিউরিটি দিয়ে নিয়ে যায়, আমাদের যোগ্য শিক্ষকদের জন্য 2 তলা সমান ব্যারিকেড। আচ্ছা সুমনদা, মুখ্যমন্ত্রী প্রথম কিন্তু প্রত্যেক চাকরিহারাদের কাছে নিজে সশরীরে উপস্থিত হয়েছিলেন নেতাজি ইন্ডোরে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেদিনকে, প্রত্যেকে সেখানে ছিলেন এবং মমতা ওই দিনকে কারো সিকিউরিটি না, স্বয়ং সিএম উপস্থিত হয়েছিলেন। সিএম এর কাছে হাঁটতে হাঁটতে জুতো শুকতলা হয়ে যায়নি বাকি অন্যান্য ইতিহাসের মুখ্যমন্ত্রীদের। এটা বলতে গেলে আমরা বলতে পারি, প্রথমত বলতে পারি মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে চেয়েছিলাম যে নিশ্চয় যোগ্যদের পুনর্বহালের জন্য তালিকা প্রকাশ হবে, 22 লক্ষ ওএমআর প্রকাশ হবে, একটা রিপ্যানেলের দাবি থাকবে, সমস্ত কিছু ক্লিয়ার করা হবে। মুখ্যমন্ত্রী ওই সব দিকে যাননি। উনি দুটো ন্যারেটিভ বললেন, যোগ্যদের কারোর চাকরি যেতে দেব না, আর 2 নম্বর বললেন যোগ্যদেরটা হয়ে গেলে অযোগ্যদেরটা দেখব। তাহলে এখানে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে উনি কি দুর্নীতিকে প্রমোশন দিতে পারেন? উনি কি বলতে পারেন মুখ্যমন্ত্রী নিজে নেতাজি ইন্ডোর থেকে সঠিকভাবেই দেবাংশু বলেছে, নেতাজি ইন্ডোর থেকেই বলেছেন প্ল্যান ই, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এ টু ই। আমি দুটো একবার দেখে নেব। আমাদের প্ল্যান A ready, B ready, C ready, D ready and E ready. মনে রাখবেন, অল্টারনেটিভ যা করার আমরা করব। অল্টারনেটিভ, হ্যাঁ, অল্টারনেটিভটা হচ্ছে মমতা ব্যানার্জি দুটো অল্টারনেটিভ দিয়েছিলেন, যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না, চাকরিও গেছে, উনিও বেঁচে আছেন, দুটোর একটা হওয়া উচিত ছিল ওনার কথা অনুযায়ী, আমার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এ থেকেই শেষ হয়নি দাদা। আমি বলি আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম পরীক্ষা কেন দেব, পরীক্ষা আমরা কেন দেব? না না, দেবাংশুদা বলেন পরীক্ষায় বসতে হবে। তুমি এটা কি করে বলছো? আমরা যোগ্য হয়ে আমি বলি পরীক্ষা দেব না, পরীক্ষায় বসতে পারি না, আমি যোগ্য হয়ে 9 বছর কেটে গেছে, পরীক্ষা দিতে যাব, এটা বলতে পারবে না তুমি।
তুমি তোমাকে যদি আমি বলছি আপনারা আন্দোলনের বেসিক জায়গা থেকে সরে যাচ্ছেন কেন? আমি বলছি এক এক করে মমতা ব্যানার্জি অন্যদের শুনি একদম এক এক করে প্লিজ ওয়ান লাইনার আমি বলছি আন্দোলন করতে হলো কেন? এরা তো আন্দোলন করে, এরা 6 বছর 7 বছর ধরে চাকরি করছিল। আজকে ওনাদেরকে আন্দোলন করতে হলো কেন? তার দায়টা কার? তার দায়টাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, ওরা ওয়েমার কিছুতেই পাবলিক করতে পারবে না। কারণ 1 মিনিট, কারণ এই দুর্নীতিগ্রস্তদের থেকে মমতা ব্যানার্জি খেয়েছেন। আজকে দুর্নীতিগ্রস্তদের তালিকা প্রকাশ করলে চট্টোপাধ্যায় জেলে, এই দেবাংশুরা বলেছিল যারা অপরাধ করেছে তারা জেলে থাকুক, অসুবিধা নেই। পার্থ চট্টোপাধ্যায় জেলে এবং বাকিরাও জেলে। তাহলে কাকে বাঁচাতে যাচ্ছে রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে? কাকে বাঁচাতে যাচ্ছে? তাহলে টাকাকে খেয়েছে। কথা বললো তো পূর্ব মেদিনীপুরের 2 জন অফিশিয়ালি এফিডেভিট করে বলেছে শুভেন্দু নিজে আমাদের থেকে টাকা নিয়েছে। তাহলে তো তোমার বসে শুভেন্দু তখন কোন দলে ছিলেন? খুব দ্রুত সিবিআই যাদের অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত করেছিলেন তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় ছিল যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। তারা যাতে আবার চাকরিটা পায় তার জন্য এসএসসি এবং রাজ্য সরকার চেষ্টা করছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পর রায় হয়েছে যে তাদেরকে আর এই চাকরির জন্য পরীক্ষায় বসতেও দেওয়া যাবে না। আপনারা যে আমার পাশে যিনি বসে আছেন তিনিও চাইছেন যে বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকাটা দেন। তা আপনারা কি এটা বুঝতে পারছেন না যে বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকা যদি দিয়ে দেওয়া যায় তাহলে যারা বাকি থাকলো তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাহলে তাদেরও তো ওই সুদ সমেত টাকা ফেরত দেওয়ার অর্ডার হবে এবং তাদেরকেও তো পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। তো মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি তার অধীনের লোকেরা যাদের কাছ থেকে টাকাটা নিয়েছেন, আর কুন্তলের কথা তো আপনারা শুনেছেন যে 10% রেখে 90% পাঠিয়ে দিতাম। তো এই 90% যারা পেয়েছেন তারা কেন তালিকা প্রকাশ করবেন? ভাগের দায়িত্ব তো লাস্ট যেটুকু জেনেছিলাম ওনাদের যোগ্যদের সংখ্যাটা বাদ দিয়ে সেটা 1000 খানিকের উপরে, 1000 খানিকের উপরে। তো এই লাস্ট আমার কাছে যেটুকু আপডেট আছে 2 লক্ষ আবেদনকারীর মধ্যে 180 জনের কাছাকাছি অযোগ্য আবেদন করেছেন। তো এই যে এনারা বলছেন আমি বলছি হাইকোর্টের বক্তব্যের পরে তো প্রশ্নই ওঠে না, তো তারা পরীক্ষায় বসছেন না পরের কথা। আমার বক্তব্য হাইকোর্টে তোমরা এই ফাইটটা কেন করলে? আমি যোগ্যদের ছিল আমার বেসিক প্রশ্নটা সেই জায়গায় আদালতে পুরোটাই বন্ধ হয়ে যায়। চোর বাঁচাতে মানুষের ট্যাক্স যাচ্ছে, পুরোই বন্ধ হয়ে যায়। বাংলার মানুষের ট্যাক্সের টাকায় চোর বাঁচাতে যাচ্ছে। ওদের পক্ষের যারা ওই সোকল্ড টেন্টেডদের হয়ে মামলা করেছেন তাদের পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের জাজমেন্টে অযোগ্যদের পরীক্ষায় বসা না বসা নিয়ে কিছু লেখা নেই, এটা সেই আর্গুমেন্ট নিয়ে লড়াই করা। এবার আমার বক্তব্য হচ্ছে শুনুন, আমি যে কারণে এই সংখ্যাটা বললাম, এই যে সজলদার এতগুলো কথা বলছেন না যে যারা টাকা দিয়ে পেয়েছে, আমি এই ধরে নি তারা টেন্টেড যারা তারা পরীক্ষায় না বসতে পারলে তৃণমূল নেতাদের চামড়া গুটিয়ে নেবে, তাহলে তুমি 5000 লোকই অ্যাপ্লাই করতো। 5000 লোকের মধ্যে 180 জন অ্যাপ্লাই করবে, 180 জন কি আমি যারা টেন্টেড আছে তারা যাতে রোল নাম্বার দিয়ে যদি অ্যাপ্লাই করে তাহলে ধরা পড়বে, তারা ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করছে, কি করে ধরবে যে তারা অ্যাপ্লাই করছে? আমি একদম শুধু একদম দেখুন এই বিতর্ক আগামী দিনে আমাদের আবার করতে হবে। আমি শুধু দেবাংশুর একটা জায়গায় বলবো যে শুধু অযোগ্যদের আইনজীবী নয়,
হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং তারপর গুরুত্বপূর্ণভাবে ডিভিশন বেঞ্চে স্বয়ং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কারুর টেন্টেডদের মানে দাগিদের কারুর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে। স্বয়ং অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে দাগিদের হয়ে সওয়াল করলেন, বললেন নিয়োগে অংশ না নিতে দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে মানে দাগিদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে। এর প্রেক্ষিতে এটা অবজারভেশন নয়, একেবারে রায়ে মাননীয় বিচারপতিরা ডিভিশন বেঞ্চে লিখলেন দাগি প্রার্থীদের পক্ষে অ্যাপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। দাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন এবং ভালো করে না জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয়। এটা ভুল বার্তা যায়, এটা দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। ঠিক এইখানে আমাদের প্রশ্ন, পরের প্রতিবেদন। এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। এসএসসির নতুন নিয়োগ থেকে অযোগ্যদের বাদ দেওয়ার রায়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে এরকমই কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে, দুর্নীতিকে প্রমোট করছেন কেন, কিসের জন্য? চিহ্নিত দাগিদের জন্য 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। এই দুর্নীতিগ্রস্তদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদেরও, কিন্তু তারপরেও সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অবধি এসএসসির নতুন নিয়োগে অযোগ্যদের অংশগ্রহণের পক্ষেই সওয়াল করে গেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সিঙ্গল বেঞ্চে চিহ্নিত দাগিদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কারুর দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? এরপর ডিভিশন বেঞ্চেও কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে, কিন্তু আদালতে সেই সওয়াল ধোপে টেকেনি। এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে রাজ্য সরকার এবং এসএসসির অবস্থান নিয়ে বিচারপতি পরিষ্কার লিখেছেন দাগি প্রার্থীদের পক্ষে আপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। দাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয়, এতে ভুল বার্তা যায়। তাদের জন্য যখন সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্টেডদেরকে পরীক্ষায় বসে দিতে হবে, কেন তারা নাকি ডাবল শাস্তি পেতে পারে না। বিচারপতিরা রায়ে আরও লিখেছেন কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে। বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি কতটা মারাত্মক তা বোঝাতে গিয়ে হাইকোর্টের বিচারপতিরা টেনে এনেছেন মনীষী এবং শিক্ষাবিদদের প্রসঙ্গ। রায়ে তাঁরা লিখেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেণীমাধব দাসের কথা, একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের ওপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গেছিল। আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু ও অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন। সব মিলিয়ে হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বেড়েছে। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, বঙ্গ রাজনীতির তর্ক বিতর্ক থেকে এবার একটু ওপরে ওঠা যাক। ওপরে মানে ভূপৃষ্ঠ থেকে একেবারে 408 কিলোমিটার ওপরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইতিহাস গড়ে সফল মিশনের পর পৃথিবীতে ফিরছেন ভারতের গর্ব শুভাংশু শুক্লা এবং তার টিম। 18 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর ঘরের ছেড়ে ঘরে ফিরছেন আগামীকাল। ভারতীয় সময় দুপুর 3টে নাগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করবেন তারা। গোটা প্রক্রিয়ায় সময় লাগবে 22 ঘন্টার মতো। এই ঐতিহাসিক মিশনের শুরু থেকেই সমস্ত খুঁটিনাটি আপনাদের দেখিয়েছি, পাশাপাশি মহাপ্রত্যাবর্তনের সব আপডেট সমান গুরুত্ব দিয়ে থাকবে আপনাদের সামনে। मैं आपको विश्वास दिलाता हूं कि अगर हम निश्चय कर लें
तो तारा अभी प्रापियंत है, इवन स्टार्स आर अटेनेबल। কার্যত আকাশের তারা ছুঁয়েই পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। রবিবার বিদায় সম্বর্ধনার পর সোমবার নির্ধারিত ভারতীয় সময় বিকেল 4:35-এর সামান্য কিছু সময় পরই সফলভাবে আনডকিং প্রক্রিয়া শেষ করে ড্রাগন মহাকাশযান। এবার মঙ্গলবারে ঘরে ফেরার পালা, থুড়ি পৃথিবীতে ফেরার। সুনিতা উইলিয়ামসের পর আরও একটা সফল স্প্ল্যাশডাউনের অপেক্ষা। মার্চ মাসে আমেরিকার ফ্লোরিডা উপকূলে দিনের বেলায় স্প্ল্যাশডাউন করেছিল সুনিতা উইলিয়ামসের মহাকাশযান। তবে শুভাংশুদের ক্ষেত্রে তা বদলে যাচ্ছে। নাসার সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শুভাংশু শুক্লা এবং আরও 3 মহাকাশচারীকে নিয়ে ড্রাগন মহাকাশযান 15ই জুলাই ভারতীয় সময় দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলে স্প্ল্যাশডাউন করবে। ভারতীয় সময় দুপুর হলেও আমেরিকায় তখন রাত। ফ্লোরিডাতে ওয়েদারটা ভালো না। ফ্লোরিডাতে যদিও 50% চান্স অফ রেন দেখাচ্ছে, কিন্তু বাতাস কখনো কখনো 18 কিলোমিটার 19 কিলোমিটার হয়ে যাচ্ছে। এবং নিয়মটা হচ্ছে বাতাস কখনোই যেন 18 বেশি ক্রস না করে, বৃষ্টির প্রবাবিলিটি যেন 25% থেকে কম হয়, তার ঢেউ সমুদ্রে যেন ঢেউ না থাকে, কারণ এই যে স্প্ল্যাশডাউন করলে উল্টে যেন না যায়। এই যে প্রসেসগুলো আছে ফ্লোরিডাকে ওরা সেখানে প্রথম থেকে বাদ দিয়েছে। এবার ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে গত 10 দিনও সানি ছিল, নেক্সট 10 দিনও সানি, এবং ভেলোসিটি 3 মাইল পার আওয়ার, মানে 305 কিলোমিটার থেকে নিচে। ভিজিবিলিটি আপনাকে হতে হবে 800 মিটার দিনের বেলা, রাত্রে নিয়ম হলো যে ভিজিবিলিটি হতে হবে 1600 মিটার। এদিন আনডকিং এর নির্ধারিত সময়ের 2-2.5 ঘন্টা আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছিল শুভাংশু শুক্লাদের, যদিও শেষ মুহূর্তে আনডকিং প্রক্রিয়া কয়েক মিনিটের জন্য পিছিয়ে যায়। মিশন কন্ট্রোল থেকে ওরা ডিসাইড করে, এবং অ্যাক্সিওম 4 এবং নাসা তাদের মধ্যে মিটিং হয় সবসময় 5 মিনিট আগেই, যে গো নো গোটা যদি এটা আদৌ গো দেবে না নো গো দেবে, সে কারণে প্রত্যেকটা প্যারামিটার চেক করতে একটু সময় লেগেছে। মাঝে একটা প্লাগ অসুবিধা হয়েছিল, সেটা পেগি কারেক্ট করেছেন, এবং খুব সম্ভবত সেই কারণেই আবার মিটিংয়ে বসেছেন যে এটাকে আদৌ গো হেড দেবো না এটাকে আটকে দেবো। সেই জন্য এই ডিসিশনটা নিতে একটা মিটিং করতে হয়েছে, কনফারেন্স কল করে অ্যাক্সিওম স্পেসের সঙ্গে নাসা, এবং বলেছে এটা গো হেড করা যেতে পারে। এটা করতে 10 মিনিট সময় লেগেছে। ভারতীয় সময় বেলা 12:01 ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের 39A লঞ্চ কমপ্লেক্স থেকে 4 মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্রাফট। মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার 28 ঘন্টা পর ভারতীয় সময় পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু শুক্লারা। মাঝের 18 দিনে শুভাংশুরা 60টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন, 7টি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা করেছেন, 20টিরও বেশি আউটরিচ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है, और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है, आज का भारत निडर दिखता है, आज का भारत कॉन्फिडेंट दिखता है। নাসার সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু শুক্লারা কিছুদিন রিহ্যাবিলিটেশনে থাকবেন, তারপর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরী বনাম দীঘা, জগন্নাথ দেবের মন্দির এবং প্রসাদ নিয়ে তৃণমূল আর বিজেপির দড়ি টানাটানি এখন একেবারে প্রতিযোগিতার পর্যায়ে পৌঁছে গেছে। আজও শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন, দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের ওপর লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা ভালোভাবে নেননি। কদিন আগে জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও কার্যত প্রতিযোগিতায় নেমেছিল বিজেপি আর তৃণমূল নেতারা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করছিলেন, আর বিজেপি বিলি করে পুরীর মহাপ্রসাদ। দেখুন, ভগবান, ভক্তি, প্রসাদ সম্পূর্ণভাবে যে কোনো ব্যক্তির নিজস্ব ব্যাপার। তবে প্রসাদের রাজনীতি নিয়ে এই প্রতিযোগিতার ছবিটা তুলে ধরলাম বলে প্রসাদ হিসেবে আমাদের যেন কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাদা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
কিস দেবেন না প্লিজ।